বান্দরনি, তোর মনের মধ্যে কি চলে আমি বুঝি না। তোরে যদি এ বাড়ি আমার বরের মাঝখান থেকে না সরিয়েছি তো আমার নাম নীরা না। খাওয়া শেষে সবাই সবার রুমে চলে গেল। নীরা, হ্যাঁ মামুনি। তোরে ঋণের শোধ আমি কেমনে দিব বল মা? তুই যা চাইবি আমি তাই দিব। আমি আমার ছেলেকে আগের মতো ফিরে পাচ্ছি, সব তোর জন্য। বল তুই কি চাস আমার থেকে? নীরা কিছু বলতে যাবে, ঠিক তখনই তিশা এসে বলে উঠল, ভাইয়ের কাছ থেকে মুক্তি। নীরা তিশার কথা শুনে ওর মুখের দিকে তাকিয়ে থাকে। কি যা তা বলছিস? হ্যাঁ মা, ভাবি ভাইয়ের কাছ থেকে মুক্তি চায়, কারণ ভাবি ভাইয়াকে ভালোবাসে না। ভাবি তো নিজেই বলেছে ও নাকি চলে যাবে। তুমি বরং ভাইকে বলো ভাবিকে ডিভোর্স দিয়ে দিতে। কি তাই না ভাবি? তিশার কথা শুনে নীরা ওর দিকে রাগে একটা লোক নিয়ে কিছু না বলে হনহন করে রুমে চলে আসে। ভাবি, বলেছিলাম না তুমি ভাইকে ভালোবাসবেই। বাজিতে তুমি হেরে বসে আছো। ভাইকে নিজের মুখে বলবা তুমি ভাইকে ভালোবাসো, দেখে নিও। নীরার আগে গজগজ করে তিশার উপর, গুন্ডা ভাইয়ের শয়তানি বোন, আগে যা বলার বলছি। এখন কি আমি তোকে বলছি আমি ওর কাছে থাকতে চাই না? ইচ্ছে করছে ঠান্ডা পানিতে চুবিয়ে রাখি। রুমে এসে দেখে মনিরা নিলয়ের সাথে বসে আছে। হায় আল্লাহ, কেমন মেয়ে মানুষ বানিয়েছো তুমি, এত বেহায় কি করে? বলি ওই শাকচুনি, ওর বড় মাছের মাথা খেয়েও তোর পেট ভরেনি? আগেই বল, পাশের বাসার বেড়ালের মাথাটা কেটে এনে খাওয়াই দিতাম। ফের চলে এসছিস আমার বরের মাথা খাইতে। মনিরা আপু, তুমি তোমার ঘরে না গিয়ে এখনো কেন গো রেস্ট নিবা না? না ভাবি, আমি একটু নীলের সাথে কথা বলছিলাম। ভাবি, আহা, বাঁচা যায় না। এদিকে আমার বরের পিছিয়ে সব সময় ঘুরঘুর করা, আর আমায় ভাবি বলে ডাকা। না আপু, ওর তো শরীর খারাপ, ওকে তো রেস্ট নিতে হবে। আপনি বসে থাকলে তো আর ও রেস্ট নেবে না। ইচ্ছে করছে তোর ধাক্কা দিয়ে বের করে দিই, প্যাকাটি। ও তাই তো। নীল, তুই শুয়ে পড়, আমি তোর মাথায় বিলি কেটে দেই। না রে, ঠিক আছি আমি। মনিরা জোর করে নিলয়কে শুয়ে দিতে গেলে নীরা তার আগেই নিলয়কে শুয়ে দেয়। তারপর নিলয়ের মাথাটা কোলে তুলে নিয়ে বিলি কাটতে লাগে। নিলয় তো পুরোই শখ খায় নীরার কাজ দেখে। থাক না মনিরা আপু, আপনার কষ্ট করতে হবে না, আমি তো আছি। হ্যাঁ রে মনি, তোর ভাবি তো আছে, তুই বরং রেস্ট নে গিয়ে। মনিরা রাগে চলে গেল। দূর হ শাকচুন্নি আমার সামনে থেকে। আপনাকে একটা কথা বলার ছিল। বলো না জান পাখি। ওর নাম মনিরা, মনি নয়। আমি জানি তো। তো আদিক্ষেতা করে মনি মনি করেন কেন? হ্যাঁ, কোথাও পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। মোটেই না। আপনি ওকে ভালোবেসে মনি বলেন, এটা আমার কি? আপনি ওকে মনি বলেন আর কোলে নিয়ে বসে থাকেন, আমার কি? নীরার কথা শুনেই নিলয় উঠে বসে ঝট করে নীরাকে বিছানায় শুয়ে দিয়ে ওর শরীরের ওপর নিজের শরীরের ভর ছেড়ে দেয়। তারপর নীরার দুপাশে হাত রেখে নীরার মুখের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলতে শুরু করে, নীরপাখি, সত্যি করে বলো তো, মনিরাকে তুমি সহ্য করতে পারো না কেন? আমি কেন সহ্য করতে পারবো না? হ্যাঁ, সেটাই তো, ভালোবেসে ফেলছো আমায়, সত্যি বলো। নীরা কি বলবে বুঝতে পারছে না। সত্যি যে নিলয়কে ও ভালোবেসে ফেলেছে, কিন্তু নীরা কখনোই তা স্বীকার করবে না। আর এদিকে নিলয় নীরার এত কাছে এসে কথা বলছে, নীরার সব কথা হারিয়ে যাচ্ছে। কি গো নীরপাখি, কথা বলছো না কেন? বাসি না, আমি আপনাকে ভালোবাসি না, আর কোনোদিন বাসবো না। নীরার কথা শুনেই নিলয় নীরার ওপর থেকে উঠে আসে। নীরা ভালোভাবেই বুঝতে পারে নিলয় খেপে গেছে, তাই তাড়াতাড়ি ওর কাছ থেকে পালানোর জন্য উঠে যেতে লাগলেই নিলয় নীরার বিছানার উপর ফেলে দিয়ে ওর হাত শক্ত করে চেপে ধরে। নীরার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিয়ে পাগলের মতো কিস করতে থাকে। নীরা নিলয়কে ধাক্কা মেরে ওঠে। রুম থেকে বের হতে নিলে নিলয় নীরাকে দেওয়ালের সাথে আটকে ধরে আবার নীরার ঠোঁট দুটি নিজের আয়ত্ত করে নেয়। নীরা হাজার চেষ্টা করেও নিলয়ের কাছ থেকে নিজেকে ছাড়াতে পারছে না। নিলয়ের রাগ এতই উঠে গেছে যে ও কি করছে নিজেই জানে না। নিলয় নীরার ঠোঁটে কিস করেই যাচ্ছে। এক পর্যায়ে নিলয় পিছন থেকে নীরার ব্লাউজের হুক খুলে ফেলল। তখনই নিলয় কিছু একটা মনে করে নীরার কাছ থেকে দু হাত পিছিয়ে পড়ল, আর নীরা পিছে হাত দিয়ে ব্লাউজ ধরে ধপ করে ফ্লোরে বসে কাঁদতে শুরু করে।
নিলয় রুমে একটা ফুলদানি ফ্লোরে আছাড় মেরে রুম থেকে বের হয়ে যায়। আই হেট ইউ নিলয়, আই জাস্ট হেট ইউ। বলেই ডুকরে কেঁদে উঠল। নীরা কাঁদতে কাঁদতে ফ্লোরেই ঘুমিয়ে পড়ে। রাতে হঠাৎ তিশা নীরাকে ডেকে তোলে। কি হয়েছে? কখন থেকে ডাকছি, এভাবে এখানে ঘুমিয়ে আছো কেন? আর ফ্লোরে এভাবে কাঁচ ভেঙে পড়ে আছে কেন? কি হয়েছে? আর ভাইয়াও তো বাসায় নাই, ফোনও বন্ধ, কই গেছে জানো? 11:30 বাজে। আমি জানি না। এটা কি হলো? 10 কথায় নিমন্ত্রণ করলাম আর তুমি এক কথায় বলছো যাবে না। মানে কি? কিছু না, বাদ দাও। মামনি, বাবাই টেনশন করছে। ভাইয়া কই গেছে তুমি জানো? না, জানি না। ঠিক আছে, আমি দেখছি, তুমি ওঠো। খাবে না? বাবাইকে আর মাকে আমি জোর করে খাইয়ে দিয়েছি। মুনিরা আপুও বাসায় নাই। মনিরা বাসায় নেই মানে? ও কোথায় গেছে? তা তো জানি না, ওর ফোনও বন্ধ। ওই শাকচুনি আবার তোমার গুন্ডাটার ঘাড় মটকে দিয়েছে নাকি কে জানে। কি যা তা বলছো? সত্যি বলছি, মুনিরা আপুরও ফোন বন্ধ, আর তোমার গুন্ডারও। আমার মনে হলো তাই বললাম। ঠিক আছে, আমি গেলাম। এর মধ্যে ড্রয়িং রুমে চেঁচামেচির আওয়াজ পেয়ে নীরা আর তিশা দৌড়ে যায়। গিয়ে দেখে নিলয় ড্রিঙ্ক করে একেবারে পুরো মাতাল হয়ে আছে, আর মনিরা 2 হাত দিয়ে নিলয়কে জড়িয়ে আছে। দেখো ভাবি, আমার কথাটাই ঠিক। শাকচুনি তোমার গুণাটাকে মনে হয়। বাবা, তুই আবার ড্রিঙ্ক করেছিস? হ্যাঁ করছি, আরো করব, তোমার কি? আপনি কে ওর ব্যাপারে এ কথা বলার? যান এখান থেকে। মনিরার কথা বলার পর্যায়ে নিলয় পড়ে যেতে নিলে মনিরাকে জড়িয়ে ধরে। এটা দেখে নীরা গিয়ে নিলয়কে মনিরার কাছ থেকে সরিয়ে নিলে নিলয়ের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারে, আর নিলয় ওর মায়ের কোলে গিয়ে পড়ে। এটা দেখে মনিরা রেগে যায়। হাউ ডেয়ার ইউ, ইউ স্টুপিড গার্ল! তোমার সাহস কি করে হয় নীলের গায়ে হাত তোলার? কে তুমি ওকে থাপ্পড় মারবে? মনিরার কথা শেষ হতে না হতেই নীরা ঠাস করে ঠাটিয়ে একটা থাপ্পড় মেরে দেয় মনিরার গালে, আর মনিরা ফ্লোরে ছিটকে পড়ে যায়। আর নীরা চিল্লাতে শুরু করে। আপনি কি মনে করেন আমি আপনার মনের আশা কি বুঝি না? সাহস কি করে হয় মনির সাথে এভাবে কথা বলার? কোন অধিকারে আপনি আমাদের পরিবারের ব্যাপারে কথা বলেন? হ্যাঁ, আমি বউ ওর, আমার পুরো অধিকার আছে ওর উপর, যা ইচ্ছে করতে পারি ওর সাথে। আপনি কোন অধিকারে ওর পেছনে আঠার মতো লেগে থাকেন? হ্যাঁ, কি মনে করেন আমি বুঝি না? বাহ ভাবি বাহ, তুমি তো কামাল করে দিলে। ক্যারি অন। নীরার রণচণ্ডী রূপ দেখে আর ওর হাতে মার খেয়ে মনিরা চুপ করে থাকে। তৃষা, এক মগ তেঁতুলের পানি আমার রুমে নিয়ে এসো। আর মনির আপু, এই সংসারটা আর নিলয়ও আমার। আমি বেঁচে থাকতে এগুলোর কিছুই তুমি পাবে না। তাই আমার সংসার আমার বরের থেকে 100 হাত দূরে থাকো, নয়তো আমি কি করব নিজেও জানি না। এই না হলে আমার ভাবি, এটাই তো এতদিন চাইছিলাম। আই এম সো প্রাউড অফ ইউ ভাবি। তৃষা, জলদি এসো। বলেই নীরা নিলয়কে টানতে টানতে বাথরুমে নিয়ে শাওয়ার অন করে নিলয়কে শাওয়ারের নিচে বসিয়ে দেয়। ভাবি কই তুমি? ওয়াশরুমে আছে, এখানে আসো। তিশা নীরাকে মগ ভর্তি তেঁতুলের পানি দেয়। হাঁ করে এটা খেয়ে নিন। না, আমি খাবো না। তুমি আমায় মারলে কেন? তুমি সব সময় আমার সাথে এমন করো, আর আজকেও তুমি। কথা শেষ হবার আগেই নীরা নিলয়ের চুলের মুঠি ধরে তেঁতুলের পানি জোর করে খাইয়ে দেয়। তুই খাবি না, তোর বাপে খাবে শালা। ভাবি, আমি কিন্তু ভাইকে বলে দিব তুমি ভাইকে বকছো। তুই এখন এখান থেকে না গেলে তোমায় কেউ ধরে খাইয়ে দিব। শুনেই তিশা দৌড়। নীরা জোর করে নিলয়কে তেঁতুলের পানি খাইয়ে বমি করিয়ে নিলয়ের পেট থেকে সব মদ বের করে দেয়। তারপর নিলয়কে গোসল করিয়ে নিলয়ের মাথা মুছে দেয়। আমি বাইরে যাচ্ছি, চেঞ্জ করে নি। কেন? তুমি করিয়ে দাও। ঠিক আছে বলেই নিলয়ের প্যান্ট ধরে টান দিতে গেল। আরে না, আমি পারবো। ঠিক আছে, জলদি আসেন। নীরা ওয়াশরুম থেকে বের হয়ে কিচেনে গিয়ে খাবার নিয়ে আসে। নিলয় বের হয়ে দেখে নীরা খাবার নিয়ে বসে আছে। নিলয় নীরাকে দেখে কিছু না বলে বিছানায় শুয়ে পড়ল। নীরা এতে আরো খেপে গেল। নিলয়কে টেনে এনে সোফায় বসিয়ে দিল। হাঁ করেন। খাবো না, ভালো লাগছে না। কেন ওইসব ছাইপাশ গিলতে গেলেন? খুব ভালো লাগে না? বলেই নীরা নিলয়ের মুখে খাবার গুজে দিল। খুব সাহস বাড়ছে না আপনার? খুব, যা বলার মতো না। কি ভাবছেন যে আমি কিছু বলি না জন্য কিছু বলবো না? বলছে আর নিলয়ের মুখ ভর্তি করে খাবার খাইয়ে দিচ্ছে। আস্তে খাওয়া না, লাগছে তো। লাগুক, লাগার জন্যই দিয়েছি। একটা কথা বলবেন না, যেভাবে খাওয়াচ্ছি সেভাবেই খাবেন।
বেশি কথা বললে এই ভাতের থালা দিয়েই আপনার মাথায় বাড়ি মেরে দিব। নীরার জারে শুনে নিলয় বেচারা চুপ মেরে গিয়ে মুখ ভর্তি করে খাইতে শুরু করে। মুনি 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 কিসের এত ঢলাঢুলি ওর সাথে? হ্যাঁ, কোনো জন্মে কারোর সাথে গল্প করেন না, ওর সাথে 3 বেলা কিসের গল্প? হ্যাঁ, আর একবার যদি দেখি ওই শাকচুন্নি পেতনি ডাইনিটার সাথে খেজুরের প্রচল পারতে, তো কানের নিচে এমন একটা দিব না, জন্মের মনে গল্প করা ঘুচিয়ে দিব। মনে থাকবে? নিলয় মাথা নেড়ে সম্মতি দিল, কারণ ও ভাবতেও পারেনি নীরার এই একটা রূপও আছে। খাইয়ে দিয়ে নীরা সব পরিষ্কার করে চেয়ার টেনে নিলয়ের সামনে বসে। নীরাকে ওভাবে বসতে দেখে নিলয় একটু পাশে সরে বসে, কারণ নীরাকে দেখে ওর ভয় লাগছে। কারণ পুরুষ মানুষ হাজার বলবান হলেও তার স্ত্রী যখন রেগে যায় তখন সে স্ত্রীর কাছে বিড়াল হয়ে যায়। নীরা আচমকাই নিলয়ের হাত টেনে নিজের মাথায় টেনে নিয়ে বলে, ভালোবাসেন আমায়? নিজের থেকেও বেশি। তো আমার মাথায় হাত রেখে বলেন, জীবনে কখনো ড্রিঙ্ক করবেন না, মামুনির সাথে খারাপ ব্যবহার করবেন না, ঠিকমতো অফিসে কাজ করবেন, আর বাজে বন্ধুদের সাথে মেশা বন্ধ করে দেবেন। এত কিছু? কেন, বেশি মনে হচ্ছে? তো আমায় ছেড়ে দিন। কি বলছোটা কি? আমায় কাছে রাখতে হলে আমার কথা মতো চলতে হবে। পারলে বলেন, না পারলে বলেন কাল বাসায় চলে যাব। আমি তোমার মাথায় হাত রেখে বলছি, এখন থেকে তুমি যেভাবে চাইবে সেভাবেই চলবে। যান, শুয়ে পড়েন, আমার একটা কাজ আছে, কাজটা করে আসছি। নিলয় গিয়ে চুপচাপ শুয়ে পড়ে আর নীরা মনিরার ঘরে যায়। নীরাকে দেখে মনিরা দাঁড়িয়ে, এখানে কি করছো? আমার ঘর আমি যখন তখন যেখানে ইচ্ছা যাব। তুমি বলার কে? তুমি কি মনে করো তোমার সাথে গল্প করার জন্য আমি এখানে এসেছি? তুমি কিন্তু বেশি বেশি করছো ভাবি। ভাবি? ভাবি? তুমি কি মনে করো আমি এতই বোকা, আমি কিছু বুঝি না? কি বলছো তুমি? আরে নাটক বন্ধ করো, আমি নিলয় না, বুঝেছো? তোমার নাটককে আমি ভুলবো না। আমি তোমার বয়সে ছোট, কিন্তু এত ছোট না যে তোমার ভাবচক্কর বুঝি না। খোলস পাল্টে আসল রূপে বের করো। সত্যিটা যখন জেনে গেছো তাহলে আর লুকাবো কেন? যা আমার তা আমি নিজের করেই ছাড়বো, অ্যাট এনি কস্ট। তোমাকে আমার নীলের কাছ থেকে থাকতে দিব না। সেই ছোট্টবেলা থেকে আমি ওকে ভালোবাসি, কতভাবে বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু ওকে বোঝাতেই পারলাম না। তার আগেই তুমিও জীবনে চলে আসলা, উড়ে এসে জুড়ে বসেছ। তোমাকে তো ওর জীবন থেকে সরতেই হবে, জীবত বা মৃত। তিশা হঠাৎ বলে উঠল, মুনিরা আপু, কি বলছো তুমি এসব? হ্যাঁ, তুমি এখানে কেন? আর তুই তিশা, কে তুই? হ্যাঁ, কে তুই? কে? সব সময় দেখি এই মেয়েটা চামচামি করিস। মুখ সামলে কথা বলো আপু, সবাই তোমার মতো নোংরা মনের মানুষ না। যত বড় মুখ না তত বড় কথা, দেখে নিব তোদের। একবার শুধু নীল আমার হয়ে যাক। সেই আশা তোর কোনো দিনও পূরণ হবে না। হাউ ডেয়ার ইউ! তোমার এত বড় সাহস আমাকে তুই তুকারি করো? ব্যাস, অনেক বলেছিস তুই। তুই কে? তোর এই সম্মান দিয়ে কথা বলতে হবে? তাই কি মনে করিস নিলয়কে বিয়ে করে এই সব সম্পত্তি নিজের দখলে নিয়ে নিবি? আমি বেঁচে থাকতে সেটা কোনো দিনেই করতে পারবি না। নীলকে আমি কোনো দিনও তোমার হতে দিব না। ও আবার কবে দূরে গেল? কবে যে আমার হতে দিবি না তুই? ও আমার বর, ভালোবাসি আমি ওকে, আর ও আমাকে ভালোবাসে। আমাদের মাঝখানে আসার চেষ্টাও করবি না। বেহায়া মেয়ে, লজ্জা বলে কোনো জিনিস থাকলে নিজের মুখটা আমাদের কাউকে দেখাবি না। নিলয়ের জীবন থেকে চলে যা, শাকচুন্নি। আর লাস্ট বার বলছি, নিলয়ের আশেপাশে আসার চেষ্টাও করবি না। ও শুধু আমার আমার। চলো তৃষা। ভাবি, ভাই জানে কি? তুমি ভাইকে ভালোবাসো? চুপচাপ গিয়ে ঘুমাও, অনেক রাত হয়েছে। বলেই নীরা নিজের রুমে চলে গেল। গিয়ে দেখে নিলয় গুটিসুটি মেরে বিছানার এক কোণে ঘুমিয়ে আছে। নীরা গিয়ে নিলয়ের গায়ে চাদর জড়িয়ে দিয়ে একপাশে ঘুমিয়ে পড়ল। আজকেও নীরা নিলয়কে নিলয়ের বুকের মধ্যে নিজেকে আবিষ্কার করে, কিন্তু আজ নিলয় নয়, ও নিলয়কে জড়িয়ে আছে। নীরা খেয়াল করে দেখে ওর বুকের উপর শাড়ির আঁচল নেই, সেটা নিলয়ের পিঠের নিচে পড়ে আছে। নীরা কি করবে বুঝতে পারছে না। এরকম বিব্রতকর পরিস্থিতিতে ওকে পড়তে হবে ও ভাবতেই পারেনি। নীরা আস্তে আস্তে উঠতে গেলে নিলয় ওকে এক ঝটকায় পিছ দিকে ঘুরিয়ে শুইয়ে দিয়ে জড়িয়ে ধরে। আমার এখনো ঘুম হয়নি, চুপচাপ শুয়ে থাকো। নড়াচড়া করলে সারাদিন এভাবে জড়িয়ে ধরে শুয়ে থাকবো। লজ্জা করে না আপনার? দেখতে পাচ্ছেন না আমার? তোমার কি নির্পাখি বলো? আমার তোমার কি বলোই না? আমার গায়ে। তোমার গায়ে নির্পাখি? আমি কি পরপুরুষ যে তোমায় জোর করে বিছানায় জড়িয়ে আছি, যে এমন ছটফট করছো? একদম বাজে কথা বলবেন না। ঠিক আছে, করবো না।
তো চুপচাপ থাকো। নীরা কিছু বলতে গিয়েও বলে না, চুপ হয়ে যায়। নীরপাখি, হুম। তোমার যে আর এতটা রূপ আছে জানা ছিল না। আমার মায়ের পর তুমি এভাবে বকছো। একটা কথা বলি, হুম। তুমি কি বক্সিং করতা? না তো কেন? তোমার গায়ে এত শক্তি জানা ছিল না। কালকের থাপ্পড় না খেলে তো জানতামই না। নিলয়ের কথা শুনেই নীরার হাতের কুনোই দিয়ে নিলয়ের পেটে গুঁতা দিয়ে উঠে গেল, আর নিলয় আবার নীরাকে টেনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। হচ্ছেটা কি? ছাড়েন আমায়। নীরপাখি, নইরো না। নিলয় এক হাত দিয়ে নীরাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে, আর এক হাত দিয়ে নীরার মুখের ওপর এসে পড়া চুলগুলো টেনে কানের নিচে গুজে দেয়। নীরপাখি, কি হয়েছে? তোমাদের মধ্যে কি আছে যে তোমার থেকে দূরে থাকতেই পারি না আমি? আমার কাছে আসলেই এমন চুপ মেরে যাও কেন? কাল তো ঠিকই ঝাঁসি কি রানী হয়েছিলে, আর আমার কাছে আসলেই। নিলয় কথা বলছে আর নীরার কানের লতিতে আঙ্গুল ঘোরাচ্ছে, আর নীরা নিলয়ের স্পর্শে নিজেকে কোনো এক অজানায় হারিয়ে ফেলছে। নিলয় আঙ্গুল দিয়ে আস্তে আস্তে নীরার কান বেয়ে গলা দিয়ে বুকের কাছে নিয়ে আসতেই নীরা ওর হাত ধরে ফেলে, আর নিলয় নীরার ঘাড়ে গভীরভাবে কিস করে। এতে নীরা ওর শরীরের ভর নিলয়ের ওপর ছেড়ে দেয়। নিলয় উল্টে নীরাকে নিজের নিচে ফেলে দু হাতে নীরাকে শক্ত করে জড়িয়ে ধরে, নীরার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। নীরা নিলয়কে আজ কোনো বাধা দেবার চেষ্টাই করছে না। নিলয়ের ভালোবাসার ছোঁয়ায় নীরা পাগল হয়ে যায়। চোখ বন্ধ করে ফেলেও নিলয় নীরার ঠোঁট ছেড়ে গলায় গভীরভাবে কিস করতে থাকে। নীরার অজান্তেই নিলয়ের চুল মুঠো করে ধরে টানতে থাকে। আচমকাই নিলয় নীরাকে ছেড়ে উঠে বসে পড়ে। নীরপাখি, কাজটা তুমি মোটেই ঠিক করলা না। আমি কি করলাম? নিলয় নীরার খুব কাছে গিয়ে কানে নিজের ঠোঁট লাগিয়ে বলে। আমি তোমার কাছে আসলাম আর তুমি আমায় আটকালে না কেন? নিলয়ের ঠোঁটের স্পর্শে নীরা আবার চোখ বন্ধ করে ফেলে, কিন্তু নিলয়ের কথাটা শুনে নিলয়ের দিকে ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে থাকে। নীরার কথা শুনে নিলয় আবার ওর ঠোঁটে হালকা করে কিস করে। নীরপাখি, এইভাবে আমার দিকে তাকালে কিন্তু আমি এখন আর নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আমি কি যে করব নিজেও জানি না। নিলয়ের কথা শুনে নীরা নিলয়ের থেকে চোখ নামিয়ে নেয়। নীরপাখি, তুমি জানোই আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, তো আমার এত কাছে আসো কেন? হ্যাঁ, তাও এই অবস্থায়। আমি কি ইচ্ছে করে এইভাবে আপনার কাছে এসেছি নাকি? জানো তো নীরপাখি, আমাদের এখনো শরীয়ত মোতাবেক কবুল পড়ে বিয়ে হয়নি। যতদিন আমাদের বিয়ে সব নিয়মকানুন মেনে না হচ্ছে, ততদিন তোমায় আমি নিজের করে নিব না। তাই এখন আমাকে তোমার কাছে যাওয়াতে বাধা দেওয়া উচিত ছিল। কাজটা তুমি মোটেই ভালো করলা না। দ্বিতীয়বার এই ভুল আর করবা না, বুঝলা? আমি তোমার কাছে যেতে গেলে আমাকে বাধা দিবা, বুঝলা? যত সব। বলেই নিলয় উঠে হনহন করে ওয়াশরুমে চলে গেল। নীরা তো পুরোই বোকা বনে গেল। মানে কি হলো এটা? আমি কি করে? বেয়াদব ছেলে! আমি কি তোকে বলি আমার কাছে আসতে? শালা, তুই তো আমার কাছে জোর করে আসিস, আবার আমাকেই কথা শোনানো। দেখে নিব তোকে, বন মানুষ, রাক্ষস কোথাকার। নিলয় ওয়াশরুম থেকে বের হতেই নীরা নিলয়কে ধাক্কা দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। এটা কি হলো? দাঁড়াও, দেখাচ্ছি। নিলয় বাইরে থেকে ওয়াশরুমের দরজা লক করে দেয়, তারপর নিজে অফিসে যাবার জন্য রেডি হতে থাকে। নীরা গোসল সেরে বাইরে বের হতে গিয়ে দেখে দরজা লক। ও ভালোভাবেই বুঝলো যে এটা নিলয় ছাড়া কারো কাজ নয়। নীরা জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে। শোনেন, এটা যে আপনার ছাড়া কারোর কাজ নয় সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি। তাড়াতাড়ি দরজা খোলেন, না হলে আমি কি যে করব আপনার সাথে ভাবতেও পারবেন না। না না নীরপাখি, আমি মাত্রই গোসল করলাম, আর গোসল করতে পারবো না। আর আমার অফিসে অনেক কাজ, যা করার রাতে করো। একটা বাড়ি মেরে আপনার মাথাটা ফাটিয়ে দিব। বদ ছেলে, সবসময় উল্টাপাল্টা ভাবনা। মাথা ফাটালে তো তোমাকেই দৌড়াতে হবে আমাকে নিয়ে হসপিটালে, তখন তোমার অনেক কষ্ট হবে। তোমার এত কষ্ট আমি দেখতে পারবো না গো। তার চেয়ে বরং মিষ্টি করে আমায় দরজা খুলতে বলো, আমি দরজা খুলে দেই। আপনার সাথে মিষ্টি করে কথা বলতে আমার বইয়েই গেছে। ঠিক আছে নীরপাখি, তাহলে থাকো, আমি অফিসে চলে গেলাম। এই না না না, প্লিজ তো বলো। দরজাটা খুলে নিন না প্লিজ। হচ্ছে না। শোনেন না, দরজাটা খুলেন প্লিজ। এটা কি হচ্ছে? আমি কি কোনো হকার? আমায় এভাবে রিকোয়েস্ট করছো? হাজবেন্ড আমি তোমার, একটু রোমান্টিক ভাবে বলো না। মজা নিচ্ছিস বেয়াদব ছেলে? নেনে, তোরই তো টাইম, দেখবনি তোকে। জানু, দরজাটা খোলো না প্লিজ। ওয়াও জানো, আমি এক্ষুনি নিচে গিয়ে তিশাকে পাঠিয়ে দিচ্ছি।
ততক্ষণ তুমি এখানে অপেক্ষা করো, জানো? ঠিক আছে? মানে কি, আপনি তিশাকে কেন ডাকবেন? নিজের হাতেই? আর এত সময় আমি দাঁড়িয়ে থাকবো? জানো, এটা তোমার পানিশমেন্ট। আমায় তখন বাধা দাওনি, তাই। হচ্ছেটা কি? হ্যাঁ, কিসের মধ্যে কি আনছেন আপনি? নীরপাখি, তুমি ছোট্ট একটা পাখি, তুমি এত কিছু বুঝবা না। আমি নিচে গিয়ে তিশাকে পাঠিয়ে দেই। বলেই নিলয় চলে গেল। খচ্চর পোলা, আমার পানিশমেন্ট দেখাও তুমি, দেখে নিব আমি তোমারে। ভাবি, ভাবি কই তুমি? আমাকে ডেকে নিজেই হাওয়া হয়ে গেলে। না গো ননদিনী, হাওয়া হবো কেন? লুকোচুরি খেলছি তো, তাই তো। দয়া করে দরজাটা একটু খুলে দাও, আমি বের হই। তুমি বাইরে থেকে দরজা আটকিয়ে কি করছো? ওমা, জানো না আমি তোমাকে দিয়ে দরজা খোলাবো বলে বাইরে থেকে দরজা আটকে আবার ভ্যানিশ হয়ে ভেতরে বসে আছি? এ মা, এটা কখনো হয় নাকি? হয় না জানোই তো। তো গাধার মতো প্রশ্ন করছো কেন? বজ্জাতের হাড্ডি। দুই ভাই বোন, ভাই দরজা লক করে চলে গেল আর বোন এসে দরজা খুলে দেওয়া বাদ দিয়ে গাধার মতো প্রশ্ন করছে। কি, ভাই তোমায় আটকে গেছে? কই না তো। তোমার ভাই কি আমায় আটকাতে পারে বলো? হ্যাঁ, সেটাই তো। আমার একটা কাজ করে দিবে ননদিনী? হ্যাঁ, বলো না ভাবি। জিগা গাছ চিনো? হ্যাঁ, চিনি তো, কি করবা? ওই গাছের একটা ডাল এনে দিতে পারবে? হ্যাঁ, কেন পারবো না, কিন্তু কি করবা? জিগা গাছের ডাল দিয়ে তোমাদের দুই ভাই বোনকে ইচ্ছা মতো পিটাবো। আমায় এখানে আটকে রেখে উনি চলে গেল আর তুমি এসে মজা শুরু করছো। জলদি দরজা খুলো, নয়তো সত্যি তোমাদের কপালে দুঃখ আছে। আরে না ভাবি, ওয়েট ওয়েট, নাও এবার এসো, আমি গেলাম। তিশা বলেই দৌড়। কি রে, দৌড়াচ্ছিস কেন? কই দৌড়াচ্ছি, আমি তো কলেজে যাচ্ছি। তাই? তাহলে বই ব্যাগ ছাড়াই? ওহ মামনি, তুমিও না? এই যে সব নিলাম, আর আমিও গেলাম। বাই ভাই, বাই মামনি, বাই ভাবি। বলেই দৌড়। নীরার কথা শুনেই নিলয়ের পিছে ঘুরে নীরাকে দেখে হা হয়ে যায়। বাহ, আমার নীর পাখিটাকে আজ মিষ্টি পাখি লাগছে। কিন্তু এই মেয়েটা আবার কেন সাজছে? হ্যাঁ, আমায় দেখছি পাগল না করে ছাড়বে না। ও এমনিতেই ছোট্ট পাখি, তার উপর এমন সাজলে সবাই নজর দিবে না? আবার চুলটাও ছেড়ে দিচ্ছে কেন শুনি? কাকে দেখাতে হবে? তারাও দেখছি। কি রে মা, কোথাও যাবি? হ্যাঁ মামুনি, কলেজে যাব। খেয়ে নে। আর নিলয়, যাবার সময় বৌমাকে কলেজে নামিয়ে দিয়ে যাস। না, আমি একাই যেতে পারবো। আমি জানি পারবেন, বেশি কথা না বলে খেয়ে আসেন। আমি গাড়িতে অপেক্ষা করছি। বলেই নিলয় বের হয়ে গেল। বজ্জাত পোলা গুন্ডা একটা, উনি যা বলবে আবার তা শুনতে হবে। কেন রে, কে তুই? আমার বর নাকি বলছি? দূর না, কি বলছি আমি এসব? ও তো আমার বরই। না নীরা, তুই পাবনার টিকিট কাট। অল্প কিছু দিনের মধ্যে তোরে পাবনা যেতে হবে। কি রে মা, কি ভাবছিস এত? না কিছু না, মনিরা আপুকে দেখছি না। সকালে উঠে ব্যাগপত্র নিয়ে চলে গেল। তোরা ঘুমিয়েছিলি তাই কিছু বলেনি, পরে ফোন করবে। বাহ, তাই নাকি? হঠাৎ চলে গেল? আপদ বিদায় হয়েছে, ওর কথা আর ভাবতে হবে না। মামুনি, তুমি বুঝছো না ও যে কি, তা আমি ভালোভাবেই বুঝেছি। কি যে করবে ও। আচ্ছা আমি আসছি মামুনি। দেখে শুনে যাস মা। মামুনি বাই। নীরা বের হয়ে দেখে নিলয় গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থেকে ফোনে গেমস খেলছে। না, আমার গুন্ডাটাকে তো আজ হ্যাপি লাগছে দেখতে, একদম চাকাচাক। আবার ক্রাশ খাইলাম। কিন্তু এভাবে আমি যেমন তাকিয়ে আছি, তাইলে বাইরের সব মেয়েও তাকিয়ে থাকবে না। এটা হতে দেওয়া যাবে না। কিন্তু একটা কাজ করতে হবে। ভাব নীরা, ভাব। কে আছো? বাঁচাও আমাকে, পড়ে গেলাম গো। নীরার কথা শুনে নিলয় তাকিয়ে দেখে নীরা মাটিতে পড়ে আছে। নিলয় দরফর করে নীরাকে তুলতে গেল আর নীরা দু হাত ভর্তি মাটি নিয়ে নিলয়ের শার্টে মাখিয়ে দিল। এটা কি করলে? বাজে দেখাচ্ছিল। যান, চেঞ্জ করে আসেন। কিন্তু তুমি তো। আমার হাত পা আছে, পড়ে গেলে উঠতে পারি। আপনি জলদি যান, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। নিলয় কিছু বুঝলো না ওর সাথে কি ঘটে গেল। ও বাড়ির মধ্যে ঢুকে গেল চেঞ্জ করার জন্য। কি বাবাজি, আমায় আটকে রেখে আসছিলে না? এটা তার শাস্তি। ছিল আমার বেটা পচা। একটু পরে নিলয় বের হয় চেঞ্জ করে। নিলয়কে দেখে নীরা হাও হয়ে যায়, কারণ ওর এবারের ড্রেস আপ আগের চেয়ে আরও জটিল। হোয়াইট টি শার্ট, বুক বরাবর কাটা, বুকের লোমগুলো হালকা দেখা যাচ্ছে, হোয়াইট প্যান্ট, চোখে সানগ্লাস। এটা কি হলো?
নিজের কপাল নিজেই চাপড়াচ্ছে। এটা কি করলাম? এর থেকে আগে একটু কম সুন্দর দেখা ছিল। জান পাখি, এখন কেমন লাগছে? খুবই বাজে। নীর, মিথ্যা কথা একদম বলবা না। আমি জানি আমায় খুব সুন্দর দেখাচ্ছে, না হলে তুমি এমন করে তাকিয়ে থাকতে না। নিলয়ের কথা শুনেই নীরা অন্যদিকে তাকালো। কি যে করিস না তুই নীরা, এভাবে তাকিয়ে থাকার কি আছে? কি ভাবলো? জান পাখিটা, আমি কিচ্ছু মনে করিনি জানো। বলেই নিলয় নীরার সামনে এসে দাঁড়ায়। এটা দিয়ে চুলগুলো বেঁধে নাও। চুলের কাটা আবার আনলেন কেন? দেখছেন না আবার চুল ভেজা, পানি পড়ছে চুল থেকে। এই জন্যই চুল বাঁধতে বলছি, কারণ এই সৌন্দর্য দেখার অধিকার শুধু আমার, বাহিরের কারণ না। তাড়াতাড়ি চুল বেঁধে গাড়িতে ওঠো। আজব তো, চুল থেকে পানি পড়ার মধ্যে আবার কিসের সৌন্দর্য লুকিয়ে আছে? নীরা চুল বাঁধছে আর নিলয় এক পা দুপা করে একদম নীরার গা ঘেঁষে দাঁড়ালো। তারপর নীরার গালে দু হাত রেখে নীরার মুখ উঁচু করে কিস করতে যাবে, ঠিক তখনই নীরা নিলয়ের পায়ে পা দিয়ে গুতা মারে। আল্লাহ গো, এটা কি করলে নীর? আহ! কেন বাধা দিলাম? আপনি তো একটু আগে বললেন আপনি যখন আমার কাছে আসবেন তখন যেন আপনাকে বাধা দিই, তাই আর কি। চলেন চলেন। বলেই নীরা গাড়িতে উঠে গেল। এ কেমন মেয়ে রে বাবা, আমার কথায় আমাকেই ফাঁসালো। বলেই নিলয় গাড়িতে উঠে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। নীরাকে কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে যায় আর বলে যায় অফিস থেকে ফেরার পথে নীরাকে নিয়ে যাবে। নীরা অনেকদিন পর আজ কলেজে এসে খুব ভালো লাগলো, কিন্তু ওর খারাপ একটাতেই লাগলো, আশিক ওর সাথে কথা বলছে না। অনেক চেষ্টা করলো আশিকের সাথে কথা বলার, কিন্তু আশিক কথাই বললে না। কলেজ শেষ হবার পর নীরা আশিকের হাত ধরে টানতে টানতে ক্যাম্পাসে নিয়ে গেল। ওখানে গিয়ে নীরার চোখ চরক গাছ, কারণ ওখানে গিয়ে দেখে নিলয় ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে আর নিলয়কে ঘিরে কিছু মেয়েও বসে আছে। একটা মেয়ে আবার নিলয়ের গা ঘেঁষে বসে আছে আর নিলয়ের সাথে সবাই খুব হাসি তামাশা করছে। নীরার এসব কাণ্ড দেখে মনেই নাই ও আশিকের হাত ধরে আছে। আহ নীরা, কি করছিস? আমার হাতে লাগছে তো। নীরা আশিকের হাত ছেড়ে দিয়ে কলেজ থেকে বেরিয়ে আসে নিলয়কে কিছু না বলে। নীরার এরকম ব্যবহারে আশিক তো আরও রেগে যায়। সেও কলেজ থেকে বেরিয়ে আসে। আশিক বাইরে এসে দেখে নীরা কারো বাইকে উঠে বসে নখ কামড়াচ্ছে। কার বাইক এটা? জানি না। জানিস না মানে? তুই এভাবে বসে আছিস কেন? আমার মন চাইছে তাই। নিজেকে কি ভাবিস? হ্যাঁ, সব তোর কথা মতো চলবে? সেদিনের পর নো কল নো খবর, আমার কলটাও রিসিভ করিস না কেন? ওই নিলয়ের ভয়ে? তোকে আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি মরতে ভয় পাই না, কিন্তু তোকে ছাড়তে পারবো না। কিন্তু তুই কি করলি? তোর সাথে আমার কোনো কথা নাই। নীরার কানে কোনো কথাই যাচ্ছে না। ওর চোখে নিলয়ের ওই বন্ধুদের সাথে গল্প করার দৃশ্য ঘুরপাক খাচ্ছে। কিরে, কথা কানে যাচ্ছে না? এর মধ্যে নিলয় ওর বন্ধুদের সাথে বের হয়ে আসে আর আশিক নীরার ওপর রাগ করে চলে যাবার জন্য বাইক স্টার্ট দিতে থাকে। আর নীরা নিলয়কে দেখে তাড়াতাড়ি বাইক থেকে নেমে আশিকের বাইকে উঠে পড়ে। এটা দেখে তো নিলয় পুরোই আগুন হয়ে যায়। নীরা আর নিলয়ের চোকাচোকি হতেই নীরা নিলয়কে মুখ ভেঙচিয়ে দেখায়, তারপর আশিকের কাঁধে হাত দিয়ে চলে যায়। আজ আসো বাসায়, তোমার বাইকে ওঠার শখ আমি বের করছি। অনেকটা পথ আসার পর নীরা বলে, আশিক আমায় এখানে নামিয়ে দে। এটা কার বাসা? কাজিনের। তুই বেশি কথা না বলে আমাকে নামিয়ে দে তো। আশিক নীরাকে নামিয়ে দিয়ে চলে গেল। আর এদিকে নীরা বাসার সামনে এসে ভাবছে বাসার মধ্যে ঢুকবে কি ঢুকবে না, কারণ নিলয় তো আজ ওরে চিবিয়ে খেয়ে নিবে। আর নিলয় ঘরে বসে থেকে নীরার জন্য অপেক্ষা করছে। এত বড় সাহস তোমার, আমার কথার অমান্য করো? এত সাহস পাও কই? আজ আসো বাসায়, দেখাচ্ছি তোমার। নীরা কি করবে বুঝতেই পারছে না। আল্লাহ বাঁচাও আমায়। কেন যে আর তখন রাগের মাথায় আশিকের বাইকে উঠতে গেলাম? আমার তো মনেই ছিল না ঘুরে তো ওর কাছে আসতে হবে। কি করি? নীরা, তুই এত ভয় পাচ্ছিস কেন? ওই মনিরা শাকচুনি যখন ওর গায়ের সাথে চিপকে থাকছে তখন তো তুই কিছু বলিস নাই। আর আজ এত মেয়ের সাথে বসে কিসের এত কথা? হ্যাঁ, আমি তো কিছু বলি না। রাক্ষস আমার বেলায় যত সব নাকি। হ্যাঁ, কিন্তু রাক্ষসটা যদি সত্যি সত্যি আমায় খেয়ে ফেলে, না বাবা, আমি বাসায় যাব না। তার থেকে বরং বাগানের দোলনায় গিয়ে বসে থাকি কিছুক্ষণ। নীরা বাগানের দোলনায় গিয়ে বসে পড়ে আর নিলয় নীরার জন্য ওয়েট করতে করতে হাঁপিয়ে ওঠে।
কিন্তু নীরার দেখা না পেয়ে ওর রাগ বেড়ে যায়। ও ভাবে নীরা হয়তো আশিকের সাথেই আছে। নিলয় বাসা থেকে বেরিয়ে গেল, আশিককে খুঁজে পেল বন্ধুদের সাথে আড্ডা দিতে, কিন্তু নীরাকে পেল না। আশিক বুঝলো নীরা আশিকের সাথে নেই। নিলয় এবার টেনশনে পড়ে গেল, কি করবে বুঝতে পারল না। নীরা বাসায় চলে গেল। ওই মেয়ের কথা একদম আমার সামনে বলবে না। আমাদের মেয়ে মরে গেছে, আর তুমি কোন সাহসে এখানে এসেছো? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আর শোনো, ওই মেয়েকে বলে দেবে আমরা মরে গেলেও যেন আমাদের দেখতে না আসে। ওই মেয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া। ব্যাস আন্টি, অনেক বলছেন, আর না। বলেই নিলয় বাসা থেকে বেরিয়ে আসে। নিলয় এবার টেনশনে কান্না করে দেয়। নিলয় বাসায় ফিরে ওর মায়ের কবরের কাছে গিয়ে মাটিতে ধপ করে বসে পড়ে। তারপর দোলনার দিকে তাকাতেই দেখে নীরা দোলনায় গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। নীরাকে ওভাবে দেখতে থাকে দেখে নিলয়ের রাগ নিমিষেই মাটি হয়ে গেল। নীরার কাছে গিয়ে নীরার কপালে আলতো করে চুমু খেয়ে নীরাকে আলগোসে কোলে তুলে নিয়ে বুকের সাথে জাপটে ধরে বাসার মধ্যে নিয়ে আসে। ভাবির কি হয়েছে? চুপ। ঠিক আছে। নিলয় বেডরুমে এসে বিছানায় নীরাকে শুয়ে দিতে লাগলে নীরা ঘুমের মধ্যে নিলয়কে দু হাতে নিলয়কে জড়িয়ে ধরল। নিলয় নীরাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বিছানায় আধশোয়া হয়ে বসে থাকলো। এদিকে নিলয়ের মা খাবারের জন্য ওদের ডাকতে আসলে ওদের ওভাবে ঘুমাতে দেখে মুচকি হেসে চলে গেল। নীরার ঘুম ভাঙতে দেখে সে নিলয়ের বুকে। বুঝতে পারল না সে এখানে কেমন করে। নীরা উঠতে গিয়েও উঠল না। নিলয়কে আবার জড়িয়ে ধরে ওর বুকে মাথা পেতে শুয়ে পড়ে। নীরা চুপচাপ শুয়ে নিলয়ের বুকে হৃদস্পন্দন শুনতে থাকে। নিলয়ের ঘুম ভেঙে দেখে নীরা এখনো ঘুমাচ্ছে। নিলয় নীলার চুলের মধ্যে আঙ্গুল দিয়ে বিলি কাটতে থাকে। নির্পাখি, তুমি আমার ভালোবাসাটা কেন বোঝো না বলো তো? তুমি ভালো করেই জানো অন্য কোনো ছেলেকে তোমার সাথে দেখলে আমার সহ্য হয় না, আমার রাগ উঠে যায়। তারপরও তুমি সেই কাজটাই বেশি করে করো। নীরা চুপচাপ ঘুমের ভান করে নিলয়ের কথাগুলো শুনছে। নীরু, তুমি আজ আমায় খুব কষ্ট দিচ্ছ। আমার সামনে তুমি অন্য কারো বাইকে চড়ে তার কাঁধে হাত দিয়ে বেরিয়ে এলে। আই লাভ ইউ জান পাখি, আই জাস্ট লাভ ইউ। তুমি খুব কষ্ট দিচ্ছ আমায়, খুব। নীরা একথা শোনার সাথে সাথে ধুম করে উঠে নিলয়ের কোলে বসে পড়ে। তাই না? তারপর খুব কষ্ট হয়? আমি কিছু বললেই দোষ। আর আপনি আপনি কেন আজ কলেজে ওই পেতনিগুলোর সাথে হেসে হেসে কথা বলছিলেন? হ্যাঁ, কোন পেতনি? কেন কলেজ ক্যাম্পাসে? ওরা তো আমার কলেজ লাইফের বান্ধবী ছিল, আজ অনেকদিন পর দেখা, তাই। তাই কি? হ্যাঁ তাই কি? হেসে হেসে সবাইকে নিজের দাঁত দেখাতে হবে? অসহ্য লোক একটা। এক মিনিট, তোমার এত গায়ে ভাবছে কেন? তুমি তো আর আমায় ভালোবাসো না। কথাটা বলেই নিলয় নীরাকে কোল থেকে নামিয়ে দাঁড়িয়ে পড়ে। নীরা কি বলবে বুঝতে পারছে না। ও যে গায়ে বাঁধবেই, কারণ ও যে নিলয়কে ভালোবাসে, কিন্তু কিছুতেই তা স্বীকার করবে না, তাই চিৎকার করে ওঠে। আপনি আমার কোল থেকে নামিয়ে দিলেন কেন? মানে আমার কোল আমার ইচ্ছা। কিসের ইচ্ছা? হ্যাঁ কিসের ইচ্ছা? আমায় এক্ষুনি কোলে নেবেন, নয়তো নয়তো কি? নয়তো আমি থাক কিছু না, নিতে হবে না আমায়। আমার ওয়েট অনেক তো। আর আপনি আপনার মনিরাকে কোলে নিন গিয়ে, যান। আপনার কোলে ওঠার অনেক মেয়ে আছে, আমায় নিতে হবে না। আমাকে নিতে আপনার কষ্ট হবে। নিলয় কিছু বলতে যাবে তার আগেই নিলয়ের মা রুমে চলে আসে। কি রে, তোরা খাবি না? সন্ধ্যা লাগতে এলো যে। নীরা কিছু না বলেই রুম থেকে বেরিয়ে গেল। চলো আসছি। খাবার টেবিলে এক পাশে নীরা, অন্য পাশে নিলয়। নীরা হালকা কিছু খেয়ে চলে এলো। নিলয় খাওয়া শেষ করে রুমে বসে ভাবছে, এই মেয়ে কিসের মধ্যে কি এনে রাগ করলো? ভেবেছিলাম খুব ঠান্ডা একটা মেয়ে, কিন্তু এ তো দেখছি পুরাই উল্টা। কোনোভাবেই ওকে বুঝে উঠতে পারছি না ও কেন এইসব নিয়ে উল্টা বুঝছে আমায়। আমি যে ওকে কত ভালোবাসি সেটা বুঝে না। আর যত সব গেল কই, রাত 8টা বাজে। নিলয় সারা রাত খুঁজেও নীরাকে পেল না। পরে তিশার রুমে গেল। কিরে, কি করছিস? ভাবি মামুনির সাথে পাশের বাসার আন্টির বাসায় গেছে। আমি কি নীরার কথা তোর কাছে শুনতে চাইছি? তা নয় তো কি, আমি বুঝি না। নিলয় তিশার মাথায় চাপটি মেরে নিজের ঘরে চলে আসলো। ও বাহিরে গেল, আমায় বলে গেল না কেন? এত রাগ কিসের হয় ওর আমার উপর? ইস, তখন যে কেন আমি ওকে কোল থেকে নামালাম, না হলে তো আমার নির্পাখি এত রাগ করতো না। এখন কি করি? পাখিটার রাগ বেড়ে যাবে, কিন্তু ও এখনো আসছে না কেন? নিলয় ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়ল। তিশা খাবার জন্য ডাকলেও খাবে না বলে দিল। মাঝরাত ঘুম ভেঙে দেখে নীরা এখনো আসেনি।
আবার উঠে গিয়ে নীরাকে খুঁজতে লাগলো। ড্রয়িং রুমে গিয়ে দেখে নীরা সোফায় ঘুমাচ্ছে। নিলয় নীরাকে হালকা ডাক দিল। নীরা আর কোনো সাড়া না পেয়ে আবার কোলে তুলে নিল। রুমে এসে বিছানায় শুয়ে দিল। নিলয় লক্ষ্য করলো নীরার হাতের আঙ্গুলের নখের কাছে রক্ত জমাট বেঁধে আছে। নীরা নখ কামড়িয়ে এ অবস্থা করেছে। নিলয় এটা দেখে খুব রেগে গেল। মেডিসিন এনে লাগিয়ে দিল আঙ্গুলে। এই মেয়েটা আমায় এত কষ্ট দেয় কেন? নখ কি খাবার জিনিস নাকি বুঝি না। মনে হচ্ছে থাপড়িয়ে দাঁতগুলো ফেলে দেই। তুমি আমার ভালোই বাসো না, তাই তো কোলেই নিলে না। নিলয় নীরার কথা শুনে নীরা নিলয় বলে ডাক দিল, কিন্তু নীরা ঘুমের ঘোরে। পাখিটা চুপচাপ ঘুমাতেও পারে না। ঘুমের ঘোরেও আমি তোমায় অনেক ভালোবাসি নীর। কবে যে বুঝবা তুমি, আর তুমিও যে আমায় ভালোবাসো আমি ঠিক বুঝেছি। দেখি কবে তুমি আমায় আপন করে নাও। তোমাকে আমি আমার বুকের মধ্যে আগলে রাখবো ছোট্ট পাখি। বলেই নিলয় নীরাকে বুকের মধ্যে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে নিলয় তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে যায়। নীরা উঠে নিজেকে বিছানায় দেখে ওর বুঝতে কষ্ট হয় না যে নিলয় ওকে নিয়ে এসেছে। নীরা উঠে ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে ফোনটা হাতে নিয়ে দেখে নিলয়ের মেসেজ। ঘুম থেকে উঠছো? রেডি হয়ে নাস্তা করো। ড্রাইভারকে বলে রাখছি উনি কলেজে নামিয়ে দিবে, আবার কলেজ শেষ হলে নিয়ে আসবে। এর মধ্যে যেন অন্য কিছু না হয়। মেসেজটা পড়ে নীরা নিলয়ের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগে। বজ্জাত ছেলে, তোর কি শুনি? আমি যাই করি শুনবো না আমি তোর কথা। কি করবি তুই? গুন্ডা বন মানুষ। আমি সব মেয়ের কোলে গিয়ে বসে থাকবো, তোর কি? তুই আবার কোন কথা শুনিস? হ্যাঁ, যত সব। নীরা কলেজে ঢুকতেই আশিকের সাথে দেখা। এতক্ষণে মহারানীর আসার সময় হলো? আমি সে কখন থেকে দাঁড়িয়ে আছি। কি হয়েছে? তোর সাথে আমার কিছু বলে ফেল। আমি তোকে ভালোবাসি। হোয়াট? সত্যি বলছি, আমি তোকে অনেক ভালোবাসি, সেই প্রথম দিন থেকেই। প্লিজ তুই আমায় ফিরিয়ে দিস না। একবার তুই রাজি হয়ে যা। ওই শয়তান নিলয়কে আমি... মুখ সামলে কথা বল আশিক। হি ইজ মাই হাজব্যান্ড। কি? নিলয় আমার হাজব্যান্ড। 1 মাস হলো আমাদের বিয়ে হয়েছে। কি যা তা বলছিস এসব? মানি না আমি এই বিয়ে। তুই শুধু আমার নীরা, শুধুই আমার। দেখ আশিক, পাগলামো করিস না। তোকে আমি খুব ভালো বন্ধু ভাবি। সারা জীবন আমাদের এই সম্পর্ক টিকে থাকতো, কিন্তু আজ তুই যা বললি এরপর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকলো না। এমন করিস না নীরা, আমি তোকে ভালোবাসি রে। আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই তোর কাছে? শোন, আমি অন্য একজনের নিজস্ব সম্পত্তি। আর বাঙালি মেয়েদের বিয়ে একবারই হয়, সেটা যে পরিস্থিতিতেই হোক না কেন, যেমনভাবেই হোক। আমার আর নিলয়ের বিয়েটা হয়েছে, আর আমি মন থেকে বিয়েটা মেনে নিয়েছি। বিয়েটা মেনে নিলে তো হচ্ছে না। তুই কি নিলয়কে মন থেকে মেনে নিয়েছিস বল? ভালোবাসতে পেরেছিস বল? পেরেছি, আমি নিলয়কে ভালোবাসি। মিথ্যে বলছিস তুই। এই নিয়ে অহেতুক তোর সাথে কোনো তর্ক করতে চাচ্ছি না। একটা কথাই বলবো, আমায় ভুলে যা। বলেই নীরা কলেজ থেকে বেরিয়ে আসলো। বাইরে এসে দেখে ড্রাইভার চলে গেছে। আমার কাছে আছেটা কি? সব ছেলেগুলোকেই আমার পেছনে কেন পড়তে হয় বুঝি না। ধুর, জীবনটাই আমার তেজপাতা হয়ে গেল। ড্রাইভারটাও চলে গেল। আমি বাসায় যাব কি করে? পার্সটাও তো আনতে মনে নেই। আল্লাহ, আমায় কেন এত সমস্যা 2 হাত ভরে দান করো বুঝি না। একটু কম ভালোবাসলেও তো পারো নাকি? এখন কি করি? গুন্ডাটাকে একটা ফোন দিই। কোনো মেয়ে ফোন রিসিভ করে। হ্যালো, কে আপনি? আপনি কে বলছেন? আমি নীরা। নিলয় কই? আমি ওনার পিএ। স্যার জরুরি মিটিংয়ে আছে। থাকুক মিটিংয়ে। তোমার স্যারকে এক্ষুনি ফোনটা দাও। সরি ম্যাম, ফোন দেওয়া যাবে না। যাবে না মানে? দিবা কিনা তাই বলো। সরি, পাগলকে বোঝানো সম্ভব না। কি বললা তুমি? আমি পাগল? এই, তুমি আমাকে পাগল বললা? কোন গাছের পেতনি রে তুই? তোর খবর করছি আমি। নীরা, তুই আমাকে ভুল। আর একটা কথা বললে এমন একটা থাপ্পড় দিব সারা জীবন মনে রাখবি। একদম সামনে আসবি না আমার। আশিক আচমকাই নীরার হাত টেনে ধরে। কি ভাবিস তুই? তুই আমার না হলে কারো হতে পারবি না? কথাটা শুনেই নীরা আশিকের গালে থাপ্পড় মেরে দেয়। নীরা এমনিতেই রেগেছিল, তারপর আবার নিলয়ের পিয়ে নীরাকে আরও রাগিয়ে দিয়েছে। আবার আশিকের এমন ব্যবহারে নীরা রীতিমতো ভয় পেয়ে যায়। রিক্সা ডেকে নিলয়ের অফিসে চলে যায়। অফিসের সামনে আসতেই নীরা রিক্সা থেকে লাফ দিয়ে হন হন করে অফিসের মধ্যে ঢুকে পড়ে। আর রিক্সা চালক ভাড়ার জন্য চিল্লাচ্ছে।
কিন্তু নীরার কানে কিছু যাচ্ছে না। রিসিপশনে নিলয়ের রুম নাম্বারের শুনে এক প্রকার দৌড়েই নক না করে রুমে ঢুকে পড়ে। নিলয়ের রুমে অনেক লাইন ছিল। নীরা ধূপ করে চলে আসাতে সবাই দাঁড়িয়ে যায়। নীর, তুমি এখানে? এর মধ্যে দুজন সিকিউরিটি গার্ড এসে নীরাকে হাত ধরে বের করতে যাবে, তখনই নিলয় চেঁচিয়ে ওঠে, হাউ ডেয়ার ইউ? ডু ইউ নো হু ইজ শি? শি ইজ মাই ওয়াইফ। গেট আউট অফ হেয়ার স্টুপিড গাইস। নিলয়ের ইশারাতে সবাইকে বেরিয়ে যেতে বলে। এর মধ্যে একজন বলে ওঠে, স্যার মিটিংটা জরুরি। আমি সবাইকে বাইরে যাইতে বলছি, ব্যাস। আর কেউ কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। নীরা রীতিমতো ভয় পেয়ে যায়। ও ভাবতেই পারেনি রাগে ভয়ে ও চুপটি করে দাঁড়িয়ে আছে। নিলয় নীরার কাছে এগিয়ে আসে। কি হয়েছে আমার জান পাখিটার? কে কি বলেছে তোমায়? আমায় বলো। নীরা ভাবছিল এভাবে রুমে আসার জন্য নিলয় ওকে বকবে, কিন্তু নিলয়ের কথা শোনার সাথে সাথে নীরা নিলয়কে জড়িয়ে হাউমাউ করে কান্না করতে করতে বলে, জান, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? কেউ কিছু বলেছে? কে তোমায় কি বলেছে জান, বলো। এর মধ্যে নিলয়ের ফিয়ে আসে। স্যার আপনার ফোনটা। নীরা ফোনের কথা শুনেই মাথা ঘুরে তাকিয়ে দেখে মেয়েটা ফোন নিয়ে দাঁড়িয়ে আছে। নীরা ঝট করে ওর হাত থেকে ফোনটা নিয়ে সজোরে মেঝেতে আছাড় মারল। নীর পাখি? কিছু না বলেই নীরা মেয়েটার চুল ধরে টান দেয়। কি করছেন? কে লাগছে তো আমার। জান পাখি, কি করছোটা কি? ওর লাগছে তো, ছাড়ো ওকে। নীরা কোনো কথার উত্তর না দিয়ে দু হাতে মেয়েটার চুল ধরে টানতে থাকে। নিলয় শেষমেশ না পেরে নীরার কোমর হাত দিয়ে চ্যাংমোড়া করে পিছন থেকে টেনে ছাড়িয়ে নেয়। নীরা আবার যেতে লাগলে নিলয় দু হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। নীর, কি করছোটা কি? ও আমার পিয়ে, তুমি এমন করলে আমার বদনাম হয়ে যাবে না? কি করছে ও? নিলয়ের কথা শুনে নীরা দু হাত দিয়ে নিলয়ের গলা জড়িয়ে ধরে একটু কান্না করে কাঁদতে কাঁদতে বলে, এই শাকচুনিটা, এই শাকচুনিটা আমি পাগল বলছে। কি এত বড় সাহস আমার নীর পাখিকে পাগল বলার? না স্যার, আসলে মিটিং চলাকালীন উনি আপনার ফোনে কল করেছিল, তো আমি বারবার বলেছিলাম আপনি মিটিংয়ে, তাও উনি আপনার সাথে কথা বলতে চাইছিল, তার জন্যই তো বলেছিলাম পাগলকে বোঝানো সম্ভব না। এইতে আমার কোনো দোষ নেই স্যার। নিলয় বুঝতে পারে ওর পিয়ের কোনো দোষ নাই, কিন্তু নীরাকে তো শান্ত করতে হবে। দেখলেন, শাকচুনিটা আপনার সামনেও আমায় পাগল বলল। এই শাকচুন্নি, সরি মিস আলো, তোমার আমার নীর পাখিকে পাগল বলা একদমই ঠিক হয়নি। খুব বড় অন্যায় করেছো। জলদি ম্যাডামের কাছে সরি বলো। সরি ম্যাম, আমার সত্যি ভুল হয়ে গেছে, আর কোনোদিনও এমন ভুল হবে না। ঠিক আছে, যাও এখান থেকে। পিয়ে চলে যেতেই সিকিউরিটি গার্ড আবার আসে। আবার কি চাই? স্যার ম্যাডাম রিক্সা ভাড়া না দিয়ে চলে এসেছে। রিক্সা চালক টাকার জন্য বসে আছে। কত টাকা? 50 টাকা স্যার। নিলয় টাকা বের করে দিল। গার্ড টাকা নিয়ে চলে গেল। নিলয় নীরাকে কেবিনে সোফায় বসিয়ে পানির গ্লাস বাড়িয়ে দেয়। নীরা পানি খেয়ে সোফায় হেলান দিয়ে বসে। এখন বলো তো জান পাখি, আমায় ফোন করেছিলে কেন? এখন তো কলেজ টাইম। বাসায় যাবার জন্য। আমি পার্সটা আনি নাই, আর ড্রাইভারও চলে গেছিল তাই। নিলয় কিছু বলতে যাবে, ঠিক তখনই এর চোখ গেল নীরার হাতের দিকে। তখন আশিক নীরার হাত চেপে ধরাতে নীরার হাতে রক্ত জমাট বেঁধে লাল হয়ে আছে। নিলয় বুঝতে পারল নীরাকে কেউ কিছু বলেছে, যাতে ও খুব ভয় পেয়ে গিয়েছিল। নিলয় নীরার কাছে গিয়ে ওকে জিজ্ঞেস করলো, কলেজে তোমায় কে কি বলছে? নীরা নিলয়কে দেখে বুঝতে পারল ও রেগে আছে। কি বলবে ভাবছে। আশিকের কথা বললে তো ও আশিককে মেরেই ফেলবে। কই কিছু না তো। তোমাকে কিছু বলতে হবে না, আমি নিজেই সব জেনে নিচ্ছি। কিন্তু যদি জানতে পারি যে তোমার সাথে খারাপ কিছু হয়েছে, তো তোমার কপালে খারাপ আছে। এখন কি করি? এই গুন্ডাটাকে না থামালে যে আশিকের সাথে সাথে আমার কপালেও দুঃখ আছে। শোনেন না। নিলয় কিছু না বলে উঠে চলে যেতে লাগলে নীরা নিলয়ের হাত ধরে, আর নিলয় নীরার হাত জোর করে ছাড়িয়ে দিতে লাগে। এক পর্যায়ে নীরা হাত ধরে ব্যথায় আহ করে ওঠে। নিলয় ধরফর করে নীলার হাত ধরে হাতের দিকে তাকিয়ে নীরার দিকে অগ্নিময় দৃষ্টিতে নীরার দিকে তাকায়। নীরা নিলয়ের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়। নিলয় এবার চিল্লিয়ে ওঠে, তোমার হাতের অবস্থা কে করেছে? তোমার হাতের এই অবস্থা কে করেছে? কার বুকের পাটা যে নিলয়ের জানের উপর হাত তোলে, তার কলিজাটা ছিঁড়ে নিব আমি।
নীরা কিছু ভেবে পায় না, ধূপ করে নিলয়ের কোলের ওপর বসে পড়ে। শোনেন না, আমি বলছি, কিন্তু আপনি তাকে কিছু বলবেন না, হ্যাঁ? কলেজে ঢুকতেই একটা ছেলে আমায় প্রপোজ করে। আমি রাজি না হওয়াতে আমার হাত ধরে টানটানি করতে। নীরার কথা শুনে নিলয় আরো রেগে গেল। কোন কুত্তার বাচ্চার এত বড় সাহস তোমার হাত ধরে? কলেজের না, বাইরের না, মানে কলেজের হইলে তো আমি চিনতাম। নিলয় নীরার কথা একদম বিশ্বাস করে না, কারণ ও জানে যে নীরা কাউকে বাঁচানোর জন্য বানিয়ে বানিয়ে মিথ্যে বলছে। শোনেন না। নিলয় রাগে ফোঁসফোঁস করছে, কিন্তু নীরাও কোলে বসাতে কিছু করতে পারছে না, আবার নীরাকে নামাতেও পারছে না। নীরা বোঝে নিলয়ের রাগ সহজে কমবে না। একটা কথা বলবো? আমায় একটা হলুদ শাড়ি কিনে দেবেন? নীরার কথাগুলো শুনে নিলয় হাসবে না কাঁদবে ভেবে পাচ্ছে না। আমার বান্ধবীর কাল গায়ে হলুদ, তাই হলুদ শাড়ি পরতে হবে। না, কি যে করি, রাগ তো ভাঙাতেই হবে। নীরা আস্তে আস্তে নিলয়ের মুখের সামনে নিজের মুখ নিয়ে নিলয়ের চুল মুঠি করে ধরে নিলয়ের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে। নিলয় হতবাক হয়ে যায় নীরার এ কাজে। নিমেষেই ওর রাগ মাটি হয়ে যায়। নিলয় নীরার কোমর জড়িয়ে ধরে। নীরা নিলয়ের ছোঁয়ায় কেঁপে ওঠে। নিলয়ের চুল আরো শক্ত করে মুঠো করে ধরে। একটু পরে নীরা নিলয়ের কানে কানে বলে, একটা কথা বলবো, রাখবেন? নিলয় মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আমায় কোলে নিয়ে এখন নিচে নিয়ে যাবেন সবার সামনে দিয়ে? নিলয় কোনো কথা না বলে নীরাকে কোলে তুলে নেয়। নীরা পরম যত্নে নিলয়ের গলা জড়িয়ে ধরে। নীরপাখি, একটা কাজ করতে চাই, অনুমতি দিবে? কি? নিলয় কিছু না বলেই নীরার ঠোঁট দুটো নিজের আয়ত্ত করে নেয়। নিলয় যে আবার নীরাকে কিস করবে নীরা ভাবতেই পারেনি। নিলয় কিছুক্ষণ পর নীরাকে ছেড়ে দিয়ে কোলে নিয়ে সবার সামনে দিয়ে নিচে চলে আসে। সবাই তো হা হয়ে যায় ওদের ওভাবে দেখে। গাড়ির কাছে এসেই নিলয় নীরাকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও গাড়িতে বসে। ড্রাইভারকে কলেজে যাইতে বলে। নিলয়ের কথা শুনেই নীরার মাথায় বাস ভেঙে পড়ে। এখন কি করে ওনাকে থামাই? শোনেন না। নীরপাখি, কোনো কথা নয়। তোমার কি ধারণা আমি বুঝি না? যে মেয়ে আমার ধারের কাছেও ঘেঁষে না, সে আজ নিজে যেচে আমার কাছে আসছে। কেন বুঝি না আমি? চুপচাপ বসে থাকো, আমার রাগটা বেশি বাড়িও না। আপনার তো রাগ পড়েই গেছিল, বাদ দেন না। তুমি ভালো করে জানো আমি ব্যতীত তোমার গায়ে কেউ টাচটাও করুক আমি তা কখনোই চাইবো না। আর এখানে ওই কুত্তার বাচ্চা আশিকের সাহস কি করে হয় তোমায় প্রপোজ করার, তোমায় ভয় দেখানোর, আবার তোমার হাত ধরার? আমি দেখব আজ ওর কলিজাটা কত বড়। না না, আশিক না তো কিছু। ঠাস করে এমন একটা থাপ্পড় মারবো না, আমার কাছে মিথ্যা বলা বের করে দিব। তুমি কি ভাবছো তুমি না বললে আমি জানতে পারবো না? নীলয়ের ধমক শুনেই নীরা চুপ করে যায়। তোমার সাহস তো কম না, তুমি আমায় মিথ্যা বলে ওকে বাঁচাতে চাচ্ছ? কে হয় ও তোমার? হ্যাঁ, কে হয়? চিনো তুমি আমাকে? চুপচাপ গাড়িতে বসে থাকবা, আমি আসতেছি। বলেই নিলয় গাড়ি থেকে নেমে ভেতরে চলে গেল। হায় আল্লাহ, এখন কি হবে? ওনার যা রাগ, কে বাঁচাবে এখন আশিককে? কি করি এখন আমি? না, বসে থাকলে হবে না। মার খাবো, কিন্তু ওনাকে আটকাতেই হবে। নীরা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে কলেজে ঢুকে যায়। পুরো কলেজ খুঁজেও নীরা নিলয়কে দেখতে পায় না। পরে নীরার কলেজের ছাদের কথা মনে হতেই দৌড়ে ছাদে চলে যায়। উঠে ছাদের দৃশ্য দেখেই নীরার মাথা ঘুরে যায়। আশিক সেন্সলেস হয়ে মাটিতে পড়ে আছে, ওর পুরো শরীর দিয়ে রক্তই ভেসে যাচ্ছে, কিন্তু নিলয় ওকে কুকুরের মতো মেরেই যাচ্ছে। মনে হচ্ছে কোনো দানব ভর করেছে ওকে। নিলয়! নিলয় পিছে ঘুরে দেখে নীরা দেওয়াল ধরে দাঁড়িয়ে আছে। মানুষ আপনি? কি করছেনটা কি? মরে যাবে তো। গেলে যাবে, তোমার কি এতে? তুমি এখানে কেন এসেছো? তোমাকে আমি গাড়ি থেকে নামতে বারণ করেছিলাম। ওকে প্লিজ হসপিটালে নেবার ব্যবস্থা করেন, নইলে ও মরে যাবে। ওটাই ওর প্রাপ্য। ওর সাহস কি করে হয় তোমার গায়ে হাত দেয়? দেখেছো কি হাল করেছি আমি ওর? সবারই এমনই হাল হবে যে এর মতো সাহস দেখাবে। ভুল মানুষ মাত্রই হয় ওর। হুশ, নীরপাখি, কোনো কথা নয়, যাও গাড়িতে গিয়ে বসো। নীরা বুঝলো এখন ওকে কোনোভাবেই বোঝানো যাবে না। আপনি যদি এখন ওর চিকিৎসার ব্যবস্থা না করেন তো মনে রাখেন আমি কিন্তু নিজের ক্ষতি করে দিব। নীরার কথা শোনার সাথে সাথে নিলয় নীরার গালে ঠাস করে থপ্পড় মেরে দেয়। নীরা ধপ করে ফ্লোরে পড়ে যায়। নিলয় নিজের হাত সজোরে দেওয়ালে ঘুষি মেরে সাথে থাকা ছেলেদের আশিককে হসপিটালে নেওয়ার জন্য বলে দেয়। তারপরে নীরার হাত ধরে টানতে টানতে গাড়িতে এনে বসিয়ে দেয়। নীরা নিলয়ের কাছ থেকে দূরত্ব রেখে
বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। কাঁদছো কেন তুমি? নিলয়ের ধমকে নীরা আরো জোরে কেঁদে ওঠে। ভাইয়া গাড়ি থামান তো, গাড়ি থেকে নামো। নীরা গাড়ি থেকে নামতেই নিলয় গাড়ির দরজাটা সজোরে লাগিয়ে ওকে রেখেই চলে যায়। নীরা নিলয়ের যাবার দিকে তাকিয়ে আরো জোরে কান্না করে দেয়। নিলয় যে ওরে মাঝ রাস্তায় এমন করে নামিয়ে দিবে তা কখনোই ভাবেনি। নীরা ঠায় দাঁড়িয়ে কাঁদতে থাকে। কিছু দূর গিয়েই নিলয় আবার গাড়ি ঘুরিয়ে এনে নীরার সামনে দাঁড় করিয়ে দরজা খুলে দেয়। নীরা এটা দেখে উল্টো দিকে হাঁটা শুরু করে দেয়। এই মেয়েটা আমায় কত কষ্ট দিবে। নিলয় গাড়ি থেকে নেমে নীরার সামনে গিয়ে দাঁড়ায়। গাড়িতে বসো, বাসায় যাব। নীরা কিছু না বলেই পাশ কাটিয়ে চলে যেতে লাগলে নিলয় এক ঝটকায় নীরাকে কোলে তুলে নিয়ে গাড়িতে ধুম করে বসিয়ে দেয়। ভাইয়া চলেন। বাসায় এসে নিলয় ফ্রেশ হয়ে আবার অফিসে চলে যায়। নীরা ফ্লোরে বসে কান্না করতে থাকে। নীরা এটা কিছুতেই মেনে নেয় না যে ওর জন্য কারো ক্ষতি হয়েছে, দোষটা যারই থাক না কেন। ভাবি হাসবো? নীরা কোনো উত্তর দেয় না। উত্তর না পেয়ে তিশা ঘরে এসে দেখে নীরা ফ্লোরে শুয়ে কাত হয়ে শুয়ে আছে। ভাবি তুমি এইভাবে এখানে শুয়ে আছো কেন? শরীর খারাপ? না, শরীরটা ভালো লাগছে না। তিশা নীরার গায়ে হাত দিয়ে চমকে ওঠে। নিলয়ের হাতের মার আর বকা খেয়ে তিশার গায়ে জ্বর চলে এসেছে। এই কি ভাবি, তোমার গায়ে তো অসম্ভব জ্বর। মামুনি, মামুনি, জলদি এই ঘরে একবার এসো। কি রে, কি হলো? তাড়াতাড়ি ভাবিকে বিছানায় নিতে হবে। ভাবি সেন্সলেস হয়ে গেছে, খুব জ্বর গায়ে। বলিস কি? নীরা, নীরা কথা বল মা। মা, এইভাবে হবে না, তুমি ভাবির মাথায় পানি ঢালার ব্যবস্থা করো। আমি ভাই আর ডাক্তার আঙ্কেলকে ফোন করে আসছি। নিলয়ের মা খেয়াল করে দেখে নীরার গালে 5টা আঙ্গুলের কালো দাগ হয়ে আছে। নিলয়ের মা বুঝলো নীরার জ্বর আসার পিছনে নিলয়ের অবদান। তিশা নিলয় আর ডাক্তারকে ফোন করে। নিলয় তিশার কথা শোনা মাত্রই বাসায় চলে আসে। নিলয় বাসায় এসে দেখে ওর মা নীরার মাথায় পানি দিচ্ছে। নীরার এখনো সেন্স আসেনি। নিলয় দৌড়ে নীরার কাছে যেতে গেলে ওর মা ইশারায় থামিয়ে দেয়। একবার মেয়েটার দিকে তাকিয়ে দেখ কি অবস্থা করেছিস ওর। এর জন্যই ভয়ে মেয়েটার গায়ে জ্বর চলে আসছে। অন্যের বাড়ির মেয়ে যখন নিয়ে আসছিস তাহলে ভালো করে রাখ। তোর বাবা জানলেই ওরে ওর বাবার কাছে রেখে আসবে কাল। থাক না মা, এখন ডাক্তার আঙ্কেল যা বলে গেল সেটা করো। জ্বর তো কমেছে, কিন্তু ওর তো সেন্সই আসছে না। ওষুধ কেমনে খাওয়াবো? তোমরা যাও, আমি ওষুধ খাইয়ে দিচ্ছি। নিলয় মা আর তিশার রুম থেকে চলে আসে। নিলয় নীরার মুখে ওষুধ লাগিয়ে হালকা করে পানি ঢেলে দেয় আর গাল বেয়ে পানি পড়ে যায়। পরে নিলয় ওর মুখে পানি দিয়ে নীরার ঠোঁটে ঠোঁট লাগিয়ে পানি দিয়ে ওষুধ খাইয়ে দেয়। তারপর সারা রাত নীরার পাশে হেলান দিয়ে বসে থাকে। ভোরের দিকে নিলয়ের চোখ লেগে যায় ঘুমের ঘরে। ও নীরার বালিশের ওপর উপর হয়ে ঘুমিয়ে পড়ে। সকালে নীরার ঘুম ভাঙলে নিলয়কে ওভাবে ঘুমাতে দেখে ও উঠে বসে নিলয়কে ঠিক করে শোয়াতে গিয়ে কালকে আশিকের মারার কথা মনে পড়ে যায়। নীরা তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিলয় ওঠার আগেই রুম থেকে বেরিয়ে যায়। কি রে মা, তুই আবার রান্না করে আসলি কেন? তোর শরীর এখন কেমন? ভালো আছি মামুনি, কিন্তু শরীরটা খুব দুর্বল লাগছে। মারে, জ্বর থেকে উঠলি তো তাই এমন লাগছে। তুই গিয়ে বস, আমি একটু পরে নাস্তা দিচ্ছি। আমি ঠিক আছি মামুনি, আমি রুটিটা বানিয়ে দিই। না না না, আমি পারবো। মামুনি প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এদিকে নিলয়ের ঘুম ভেঙে নীরাকে দেখতে না পেয়ে রুম থেকে বেরিয়ে আসে। কিচেনে এসে দেখে নীরা ময়দা মাখছে। এটা দেখে নিলয় রেগে যায় ও নীরার কাছে চলে যায়। তুমি এখানে এসেছো কেন? তোমার শরীর ভালো না, কাজ করতে হবে না, চলো রুমে রেস্ট নিবে। আমি কিছু বলছি তোমায়? নিলয় নীরার হাত ধরে টানতে টানতে বেসিনের সামনে নিয়ে গিয়ে হাত ধুয়ে দিয়ে রুমে নিয়ে গিয়ে বিছানার ওপর বসিয়ে দেয়। নীরা কোনো আওয়াজও করে না। নিলয় নীরার নাস্তা ঘরে এনে দিয়ে নীরাকে খেতে বলে। নীরা কথা কানে না নিয়ে চুপ করে বিছানায় বসে থাকে। এটা দেখে নিলয় আরও রেগে যায়। নিজের হাতে নীরাকে খাইয়ে দেয়। নীরা চুপচাপ হালকা খেয়ে মেডিসিন নিয়ে বিছানায় শুয়ে পড়ে। পায়ের ধাপে ঘরের বাইরে যেন না যায়, চুপচাপ শুয়ে পড়ো। আমার একটা জরুরি কাজ আছে, শেষ করে তাড়াতাড়ি বাসায় আসবো, তারপর একসাথে তোমার বান্ধবীর বাসায় যাব। নীরা নিলয়ের কোনো কথার উত্তর দিল না, চুপ করে থাকলো। নীরার নীরবতা নিলয়ের আরও অসহ্য লাগতে শুরু করে। নিলয় তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে গেল। নিলয় যাবার সাথে সাথেই নীরা তিশার কাছে গেল। আরে ভাবি, তুমি আসলে কেন? আমায় ডাকলেই তো পারতে। কেমন লাগছে এখন? আমার সাথে এক জায়গায় যেতে পারবে?
হ্যাঁ অবশ্যই। কোথায় যাবে? গেলেই দেখবে হলুদ শাড়ি পরে রেডি হও। শাড়ি পরতেই হবে? হুম। ঠিক আছে ভাবি, 1 ঘন্টা টাইম দাও, আমি রেডি হয়ে আসছি। কাউকে কিছু বলো না। ঠিক আছে, ভাইকে কিছু বলবো না। নীরা একটা শুকনো হাসি দিয়ে বেরিয়ে এলো। দুজন রেডি হয়ে বেরিয়ে পড়লো। খানিক বাদে নিলয় এসে নীরাকে রুমে না দেখতে পেয়ে ভীষণ রেগে যায়। ওর মায়ের কাছে এসে জানতে পারে নীরা আর তিশা কোথাও গেছে, ঠিক বলে জানি কোথায়। নিলয় ঠিকই বুঝতে পারে কোথায় গেছে। নিলয় একটা হলুদ রঙের পাঞ্জাবি পরে রেডি হয়ে বেরিয়ে পড়ে। নিলয় নীরার বান্ধবীর বাড়ি চলে যায়। গিয়ে সেখানে নীরাকে কোথাও খুঁজে পায় না। তাই চলে আসতে নিলে দেখে একটা মেয়েকে ঘিরে অনেকজন বসে আছে, সম্ভবত মেহেদি দিতে। নিলয় মেয়েটির দিকে তাকিয়ে ওর মুখ দেখার চেষ্টা করে, কিন্তু দেখতে পারছে না। আর শাড়িটাও নিলয়ের চেনা চেনা লাগছে, কিন্তু মেয়েটাকে এখনো দেখতে পারছে না। চুল দিয়ে মেয়েটার মুখ পুরো ঢেকে আছে। মেয়েটা সবার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। এর মধ্যেই তিশা এসে নিলয়কে ভাইয়া বলে ডেকে ওঠে। ভাইয়া তুই এখানে? নীরা কই? ওই যে সবার হাতে মেহেন্দি দিচ্ছে। ওইটা নীরা? পুরা বিয়ে বাড়ি ঘুরে আসো তো, ভাবির মতো সুন্দরী কাউকে পাও নাকি? মানে আমি কি এখানে মেয়ে দেখতে আসছি? তা কেন? তুই তো এসেছিস ভাবির কলিজা ধরে টানতে। তা ভাবিকে দেখেছিস? দেখতে পারলাম কই? দাঁড়া, ভাবি। নীরা তিশার ডাকে মুখ তুলে তাকিয়ে দেখে নিলয় ওর সামনে দাঁড়িয়ে আছে। নীরা নিলয়কে দেখে তাড়াতাড়ি দাঁড়িয়ে যায়। নিলয় নীরাকে দেখে পুরাই ফিদা হয়ে যায়, কারণ নীরাকে দেখতে আজ খুবই সুন্দর লাগছিল। নীরা আজ লাল আর হলুদ মিক্স করা শাড়ি পরেছে, হালকা মেকআপ করে, চোখে গাঢ় কাজল, কপালে লাল টিপ, ঠোঁটে গাঢ় লিপস্টিক, হাত ভর্তি লাল চুড়ি, হালকা ওজনের ম্যাচিং কানের দুল, গলায় হালকা হার, আর চুলগুলো ছেড়ে দিচ্ছে। নীরাকে দেখছে তো দেখতেই আছে, চোখের পলকও পড়ছে না। আর সব থেকে বড় কথা, নীরা যে শাড়ি পরে আছে সেটা নিলয় গতকাল রাতে এনে লুকিয়ে রেখেছিল নীরাকে সারপ্রাইজ দেবে বলে, কিন্তু আজ নীরাকে দেখে নিজেই সারপ্রাইজ হয়ে গেছে। এদিকে নীরাও নিলয়ের দিকে হাদলার মতো তাকিয়ে আছে, কারণ এরূপে নিলয়কে আগে কখনো দেখা হয়নি। নিলয়ও কিছু কম যায় না, ওইও আজ হলুদ আর লাল মিক্সের পাঞ্জাবি পরেছে। পাঞ্জাবির হাতার কাছে কিছুটা গুজে নিছে, হাতে মোটা একটা স্বর্ণের ব্রেসলেট, গলায় একটা চেন, চুলগুলো হাত দিয়ে উপরের দিকে তুলে দিছে, যার কারণে সামনের চুল বড় হয়, কপালে কিছুটা চুল এসে নাচানাচি করছে, আর চোখে সানগ্লাস। উফ, যে কোনো মেয়ে এক দেখাতেই পাগল হয়ে যাবে। নীরার শাড়ি আর নিলয়ের পাঞ্জাবির ডিজাইন একই রকম। যাই হোক, তিশা এসে দুজনের ধ্যান ভাঙে। এহেম স্যার, ম্যাম, এটা তো বাড়ি নয় যে এইভাবে সবার সামনে একে অপরকে। তিশার কথায় নীরার হুঁশ ফিরে। ও তাড়াতাড়ি করে বসে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে, আর নিলয় একটা চেয়ার টেনে নীরার সামনে বসে। এই মেয়েটা এত কিউট কেন? বোঝে না কেন? এভাবে আমার সামনে দাঁড়ালে নিজেকে কন্ট্রোল করতে খুব কষ্ট হয়। কিভাবে নিজেকে ও আমাকে না বলে এইভাবে সেজে চলে আসবে, আর আমি ওকে ছেড়ে দিব? চলো, আজ বাসায় হচ্ছে তোমার। এর মধ্যে নিলয়ের কিছু বন্ধু আসে। নীরার বান্ধবীর বড় ভাই, নিলয়ের ক্লোজ ফ্রেন্ড, কিন্তু নীরা এটা জানে না। এদের মধ্যে একজন বলে ওঠে, কিরে মামা, এখানে একা একা বসে কি করতেছো? শালা বউ পাইছো তো, আমাকে ভুলে গেলা। দূর মাম্মা, কি বলো? তোমাদের তাই ভোলা যায়? হ্যাঁ, এখানে খুব ইম্পর্টেন্স কাজ করতেছি। তাই না? তো কি করতেছো আমাকে বলো, আমিও একটু শুনি। আরে মাম্মা, নিজের প্রপার্টি পাহারা দিতেছি। আরে বেটা, এখানে আবার কোন প্রপার্টি পাইলা? নিলয় ইশারায় নীরাকে দেখিয়ে দেয়। নিলয়ের বন্ধুরা নীরার আর নিলয়ের ব্যাপারে সবটাই জানে। সবাই চিল্লিয়ে ওঠে, তাই তো বলি মাম্মা, আমার ঘরের পোলা কেমনে হইয়া গেলা? তার ট্রিট কবে দিতেছোস তাই বল আগে। আরে বেটা, সময় হইলে পাবি। এখন যা তো তোরা এখান থেকে। আমি ঠিক মতো পাহারা দিতে পারছি না। এখন তো কইবেই মামা, তোমারই দিন, লও মজা লও। তো কোনো দরকার হইলে বইলো, আমরাও পাহারা দিয়ে দেবনি। ওরা চলে যেতেই নিলয় দেখলো নীরা ওখানে নাই। নিলয় হন্য হয়ে নীরাকে খুঁজতে শুরু করলো। পরে নিলয় নীরাকে একটা ছেলের সাথে কথা বলতে দেখে। নিলয় কিছু বলতে যাবে, ঠিক তখনই নীরা এসে নিলয়ের হাত ধরে। ভাইয়া, নিজেকে কন্ট্রোল কর, এখানে কোনো সিন ক্রিয়েট করিস না। নিলয় গিয়ে রেগে চেয়ার টেনে এক পাশে বসে পড়ে। এর মধ্যে একটা ছেলে এসে নিলয়ের পাশে বসে পড়ে। নীরা ব্যাপারটা ফলো করে
এমনি কাজের বাহানা ওদের আগে পিছে ঘুরতে থাকে। হাই, আমি সোনিয়া। হ্যালো, আমি নিলয়। আপনাকে একা একা বসে থাকতে দেখে আপনার সাথে পরিচয় হতে আসলাম। বাই দ্য ওয়ে, আপনি মেয়ের কে হন? মেয়ের ভাইয়ের ফ্রেন্ড। ও, আমি তো মেয়ের কাজিন। তো আপনি কি করেন, পড়াশোনা নাকি জব? বাবার অফিস দেখাশোনা করি মাত্র। বাহ, খুব ভালো তো। আমি বিবিএ পড়ছি। আচ্ছা, আপনি থাকেন, আমি তাহলে ঘুরে আসি। আরে কই যাচ্ছেন, বসেন না আর একটু। নিলয়ের হাত টেনে বসিয়ে দেয়। নীরা ঘুরে ঘুরে দেখছে আর রাগে কটমট করছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা প্রশ্ন করি? জি করেন। আপনার কি জিএফ আছে? না, জিএফ নাই। কারণ আপনি মেয়েদের থেকে দূরে থাকতে পছন্দ করেন, তাই না? আরে আমার কথাটা একটু শুনুন। সেটা নয়, আসলে আসল নকল বাদ দিন তো, আপনার নম্বরটা দিন তো। আমার নাম্বার কেন? এমনি আর কি, মাঝে মাঝে কথা বলবো আর কি। ও, আমি তো তেমন কারোর সাথে কথা বলি না। হাউ সুইট। নো প্রবলেম, আমার সাথে বলেন, আমি সিঙ্গেল তো। ও ভালো তো। কি জ্বালায় পড়লাম, আল্লাহ বাঁচাও। আচ্ছা, আপনি কি খেতে পছন্দ করেন? জি, আমায় ডাকছে, আমি একটু আসছি। সোনিয়া এবারও নিলয়ের হাত ধরে টেনে বসালো আর হাত জড়িয়ে বসে থাকলো। নিলয় হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটা হাত ছাড়ছেই না। আল্লাহ রে, কই থেকে আমার সামনে টপকে দিলে। এদিকে অনেকক্ষণ হলো আমার পাখিটারে দেখতে পাচ্ছি না। এই নিলয়। হ্যাঁ বলেন। আপনি মিষ্টি খেতে পছন্দ করেন? হ্যাঁ করি তো। চলেন, আপনাকে আজ বিয়ে বাড়ি বেস্ট মিষ্টি খাওয়াবো। এই কথা শুনে নীরার রাগ চরমে উঠে যায়। এক প্লেট মিষ্টি এনে নিলয়ের সামনে দাঁড়ায়। তারপর এক হাত দিয়ে ঝটকা মেরে নিলয়ের হাত থেকে সোনিয়ার হাত সরিয়ে দেয়। সোনিয়া কিছু বলতে যাবে, ঠিক তখনই নীরা একটা চমচম মিষ্টি নিয়ে সোনিয়ার মুখে ঢুকিয়ে দেয়। মিষ্টি কষ্ট করে গিয়ে খাইতে হবে কেন? খান, এটাই বিয়েবাড়ির বেস্ট মিষ্টি। বলেই আরও একটা মিষ্টি সোনিয়ার মুখে ঠেসে ঠেসে ঢুকিয়ে দেয়। আরেকটা কথা, হি ইজ মাই হাজবেন্ড, ওকে? দূরে থাকো ওর থেকে। নিলয় বোকার মতো নীরার কাজকর্ম দেখছে। নীরা নিলয়ের হাত ধরে টানতে টানতে ফাঁকা রুমে নিয়ে গেল। নিলয় কিছু বলতে যাবে, তার আগেই নীরা নিলয়কে জড়িয়ে ধরে নিলয়ের পায়ের পাতার ওপর ভর করে উঁচু হয়ে আচমকাই নিলয়ের ঠোঁটে কিস করতে শুরু করে। পাগলের মতো নিলয়ের ঠোঁটে কিস করে খানিক বাদে নিলয়কে ছেড়ে দেয়। এর থেকে বেস্ট মিষ্টি খাইতে হলে ওই পেটনিটার কাছে যান। বলেই নীরা চলে আসছিল, তখনই নিলয় নীরার হাত ধরে টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে জড়িয়ে ধরে। সত্যি? এই থেকে বেশি মিষ্টি পৃথিবীতে আর আছে বলে তোমার মনে হয়? হ্যাঁ, তাই তো ওই শাকচুন্নিটা আপনাকে মুখে তুলে খাইয়ে দেবে, জান না? তাই তো হাত ধরে চিপকে বসেছিল। আর আপনিও। নিলয় নীরার কোমরে হাত দিয়ে নীরাকে উঁচু করে বুকের সাথে জড়িয়ে নিল। নীরপাখি, আমার চোখের দিকে তাকিয়ে সত্যি বলো তো, তোমার কি সত্যি মনে হয় আমি অন্য কোনো মেয়ের সাথে টিচ করতে পারি? না করলে এতক্ষণ কি করছিলেন? হ্যাঁ, সাহস কি করে হয় ওই পেটনিটার আপনার হাত ধর? আমি কিচ্ছে করে বলছি আমার হাত ধরো। মেয়েটা এমন করে হাত ধরলো, ছাড়াতেই পারছিলাম না। কেন? এক হাত ধরছে তো আরেকটা হাত ছিল না? বসিয়ে দিতে পারেননি কানের নিচে? কি বলো? এসব গেস্ট হয়ে বাসায় এসে ওদের গেস্টকে কেমনে মারবে? ও তাই? কথায় কথায় শুধু আমায় মেরে উল্টিয়ে দিতে পারেন। ছাড়ে না ভাই। নীরা হাত পা লাফাতে শুরু করে নিচে নামার জন্য, কিন্তু নিলয় নীরাকে না নামিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে। নীরার কানে হালকা করে কিস করে। নিলয়ের ঠোঁটের ছোঁয়ায় নীরা কেঁপে ওঠে। নীরপাখি, আর একবার মিষ্টি খেতে চাই প্লিজ। বলেই নীরার ঘাড়ে নিলয় ছোট ছোট করে কিস করতে থাকে। নিলয়ের এই ভালোবাসার পাগলামো সহ্য করতে না পেরে দু হাত দিয়ে নিলয়ের মাথা তুলে ওর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। বেশ কিছুক্ষণ পরে নীরা নিলয়ের কাছ থেকে জোর করে নিজেকে ছাড়িয়ে নেয়। নীরা আর নিলয় রুম থেকে বেরিয়ে আসতেই নীরা নিলয়ের হাত টেনে ধরে। কি হলো? একটা কথা রাখতে হবে। বলো না জান পাখি, কি করতে হবে? ওই শাকচুন্নিটাকে চড় মারতে হবে। কি? আবার কেন? জানি না, আমি মারতেই হবে, নয়তো আজ থেকে আমি তিশার কাছে ঘুমাবো। হ্যাঁ। জান পাখি, এইটা কি বলতেছো তুমি? এত মানুষের মধ্যে কি করে? বাই। নীরা চলে গেল। এটা কি জ্বালায় পড়লাম আমি, আল্লাহ বাঁচাও আমায়। কোন কুক্ষণে যে আজ আমি এখানে আসলাম। কি করি এখন? আমার নীরপাখিটাও না এমন এমন বায়না করে গণপিটুনি খাওয়াবে আমায়। কি গো ভাবি, কই ছিল এতক্ষণ? তোমার ভাইয়ের সাথে। বাহ বাহ, চলো চলো, মেয়ের গায়ে হলুদ দিতে হবে। এর মধ্যে নিলয় আসে।
চলো চলো আমরা যাই, বাসায় তো আবার যেতে হবে। সবাই হইচই করে মজা করছে আর নিলয় ভাবছে কি করে সোনিয়ারে মারা যায়। তোর এভাবে কি আর সবার সামনে মারা যায়? নীর যেভাবে বলল মনে হচ্ছে আমি গিয়ে বললেই ও ওর গালটা এগিয়ে দিবে আর আমি টকাশ করে মেরে দিব। হ্যাঁ, ওরে আমি মারি, কিন্তু ভালোবাসি তাই মারি, তাই বলে অন্য মেয়েকে। নীরা বুঝলো নিলয় ওর সাথে যাই করুক অন্য কোনো মেয়েকে টাচ করার সাহস ওর নাই, কিন্তু নিলয়ের হাতে ওই মেয়েরে মার খাওয়াবেই। নীরা অনেক চিন্তা ভাবনা করে প্ল্যান করলো কিভাবে নিলয়ের হাতে ওকে মার খাওয়াবে। নীরা দেখে শুনে ইচ্ছা করে সোনিয়ার গায়ের সাথে হালকা করে ধাক্কা খেয়ে পড়ে যাবার নাটক করলো। পড়ে গিয়ে পা ধরে আহ করে ওঠে। সোনিয়া কিছু বোঝার আগেই নিলয় ঠস করে একটা থাপ্পড় মেরে দেয়। সাহস হয় কি করে তোমার? ওরে ধাক্কা দিয়ে ফেলে দাও। আহ ভাইয়া, আর সিন ক্রিয়েট করিস না। নীরা চলো এখানে, আর এক মুহূর্ত না। আহ, উঠতে পারছি না তো, পায়ে ব্যথা। নিলয় নীরাকে কোলে তুলে নিয়ে সবার সামনে হনন করে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। আর নীরা সোনিয়ার দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে নিলয়ের গলা জড়িয়ে ধরে। তিশা নীরার ব্যাপারটা বুঝতে পেরে মনে মনে হাসতে থাকে। নিলয় নীরাকে গাড়িতে বসিয়ে দেয়। নীর পাখি কোথায় লাগছে? আমায় দেখাও, খুব ব্যথা করছে। চলো এখনই ডাক্তারের কাছে নিয়ে যাই। হ্যাঁ ভাইয়া, ডাক্তারের কাছে নিয়ে চল, 2-4টা ইঞ্জেকশন দিলেই ঠিক হয়ে যাবে। ভাবির পায়ে তো খুবই ব্যথা, দেখলি না? ভাই দাঁড়াতেই পারছে না, তাই না ভাবি? না মানে হ্যাঁ। দেখছিস ভাইয়া, ভাবি কেমন তোতলাচ্ছে, ব্যথায় কথাও বলতে পারছে না। বান্দর নিমে ইচ্ছে করে আমায় এমন ট্রাফে ফেলানো হচ্ছে না। কুত্তানি বদমাস ভাইয়ের শয়তানি বোন, দেখে নিব তোকে। আমার কিছু হয়নি, এমনি ঠিক হয়ে যাবে। কিন্তু নীর পাখি। ভাই তুই ভাবির কথা শুনিস না, তাড়াতাড়ি ডাক্তারের কাছে চল। শাকচুন্নি ইচ্ছে করছে 2 ভাই বোনকে কুচি কুচি করে কেটে জিলেপি বানাই। শয়তানি মেয়ে। আমি বলছি তো আমার কিছু হয়নি, আমি ডক্টরের কাছে যাব না, বাসায় যাব। নিলয় কিছু একটা ভেবে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। রাস্তায় হঠাৎই নীরা চিল্লিয়ে ওঠে, এই গাড়ি থামান, গাড়ি থামান। নীরার চিল্লানিতে নিলয় ধরফর করে গাড়ি ব্রেক করে। কি হলোটা কি? নামেন নামেন, তাড়াতাড়ি নামেন। কেন নামবো? কেন? নামতে বলছি তাই। নীরা হুড়মুড় করে গাড়ি থেকে নেমে পড়ে। নিলয় আর তিশাও নেমে আসে। নীরা হাত দিয়ে ইশারায় তেঁতুল গাছের দিকে দেখিয়ে দেয়। কি বোঝাতে চাচ্ছ? আমি তেঁতুল খাবো। চলো মার্কেট থেকে কিনে দিচ্ছি। না 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 না, আমি এই গাছের তেঁতুলই খাবো। পাগল হলে নাকি? তেঁতুল পারতে গিয়ে মার খাবো নাকি? নীরা তিশার দিকে রাগী লুক নিয়ে তাকায় আর তিশা চুপ মেরে যায়। জান পাখি, আমি মার্কেট থেকে এতগুলো তেঁতুল কিনে দিব, কিন্তু এখানে থেকে না, গাছওয়ালা পিটাবে তো। না 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 বলেই মাটিতে ছোট বাচ্চাদের মতো লাফাচ্ছে। ভাবি তোমার পায় না ব্যথা? তিশার কথায় নীরা ভ্যাবাচেকা খেয়ে যায়। ও কি বলবে ভেবে পাচ্ছে না। এই শাকচুন্নি তো আমায় খুবই জ্বালাচ্ছে। হ্যাঁ, এখন কমে গেছে। আপনি কি তেঁতুল পারবেন নাকি আমি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু পারবো কি করে? গাছে ওঠেন, নয়তো ঢিল ছুঁড়ে। ভাই ভাবি তোকে কিন্তু আজ নিঘাত মার খাওয়ানোর চিন্তা করে রেখেছে। তুমি চুপ করবা? নিলয় কয়েকটা ছোট ঢিল নিয়ে গাছের দিকে ছুড়লো, কিন্তু একটাও পড়ল না। এভাবে সারাদিন ঢিল ছুঁড়লেও একটাও পারবে না তো। নীরা আশেপাশে থেকে খুঁজে একটা বড় আকারের ঢিল এনে নিলয়কে দেয়। এটা দিয়ে মারেন, একটা না একটা পড়বেই। ভাই না। আর একটা কথা বললে এই ঢিলটা দিয়ে তোমার মাথা ফাটিয়ে দিব। তিশা চুপ মেরে যায় আর নিলয় ঢিলটা মেরে দেয়। আর অনেকগুলো তেঁতুল পরে নীরা সেগুলো খুঁড়তে শুরু করে দেয়। নিলয় লক্ষ্য করে দেখে 2-3টা লোক আর মহিলা ওই ঢিলটা নিয়ে চিল্লাতে চিল্লাতে ওদের দিকেই এগিয়ে আসছে। তিশা তো ওদের দেখেই গাড়িতে দৌড় দিয়ে বসে পড়ে। ভাই ওই তেঁতুল পোকাকে নিয়ে এখনই ভাগ। নিলয় তিশাকে ডাকলেও নীরা ওঠে না। পরে নিলয় নীরাকে পিছন থেকে চ্যাংমোড়া করে তুলে দৌড় দেয়। গাড়িতে বসিয়ে দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। আপনি আমাকে এভাবে তুলে আনলেন কেন? ওভাবে না আনলে আজ ওরা নীর পাখিকে তেঁতুল পাখি বানিয়ে দিত। নিলয় হো হো করে হেসে ওঠে। যত সব বাজে কথা। নাও খাও। নো, অনেকগুলো থ্যাঙ্কস ভাবি, তুমিই খাও। নীরা নিলয়কে তেঁতুল দিতে চাইলো, কিন্তু নিলয় খাবে না বলে দেয়।
আর নীরা আনমনেই তেঁতুল খেয়েই চলেছে। এর মধ্যে হঠাৎই নীরা আবার চেল্লিয়ে ওঠে গাড়ি থামানোর জন্য। ভাই তুই গাড়ি থামাইলি কেন? তখনকার অর্ধেক কাজটা এখন পুরা করে দিবে ভাবি। কি খাবে জান পাখি? ফুচকা। তুমি থাকো, আমি আনছি। না, আমিও খাবো। ঠিক আছে, নামো। নিলয় নীরা গাড়ি থেকে নেমে যায়, আর নীরা গাড়ি থেকে নামতেই শাড়ির কুচির ওপর পা পড়ে কুচি খুলে যায়। হাই খোদা! ও শিট! তিশা, তোর ভাবিকে আড়াল করে দাঁড়া। নিলয় গাড়ির দরজা খুলে এক পাশ থেকে নীরাকে আড়াল করে দাঁড় করায়, এক পাশ থেকে তিশা। নীরা শাড়ি গুটিয়ে নিয়ে দাঁড়ায়, তাকিয়ে দেখে নিলয় রাগী লোকে নীরার দিকে তাকিয়ে থেকে শাড়ির কুচি ঠিক করতে থাকে। ইচ্ছে করছে থাপড়িয়ে গাল লাল করে দেই। ভাগ্যিস এখানে কোনো লোকজন নাই, নয়তো কি হতো। হ্যাঁ, বকছেন কেন? কুচিটাই তো খুলছে, শাড়ি তো ঠিকঠাকই। নীরা নিলয়ের দিকে তাকাতেই চুপ মেরে যায়, কথা শেষ করে না। নিলয়ের শাড়ির কুচি ঠিক করেই গুজে দিতে গেল। আমি পারবো। চুপ! শাড়ির কুচি গুজে দেওয়ার সময় নীরার পেটের সাথে নিলয়ের হাতের ছোঁয়া লাগতেই নীরা নিলয়ের হাত খামচে কুচিগুলো ধরে। আমি করি, প্লিজ। নিলয় আর কোনো কথা বাড়ালো না। নীরা কুচিগুলো গুজে শাড়ি ঠিক করে নেয়। কি ম্যাম, ভালো করে ঠিক করে নিয়েন, সব রাস্তা কিন্তু ফাঁকা পাবেন না। দুটোকেই থাপড়িয়ে ঠিক করে দিব। সবসময় ফাইজলামি। চুপচাপ গাড়িতে বস, আমি ফুচকা নিয়ে আসি। নিলয় চলে যায় ফুচকা নিতে। ভাবি, কাজটা তুমি মোটেই ঠিক করলে না আজ। কেন? আমি আবার তোমার কি করলাম? মেয়েটাকে শুধু শুধু মার খাওয়ালে আজ। তিশার কথা শুনেই নীরা খাওয়া বন্ধ করে দিল। এই পেতনি, তোর কেন এত গায়ে বাজছে রে? দরদ একেবারে উঠলে পড়ছে না? যা না, যা ওর কাছে। তোর রাক্ষস ভাইটারে ওই রাক্ষসের গলায় ঝুলিয়ে দে, আমি বেঁচে যাই ওই গুন্ডাটার হাত থেকে। ষাঁড়নি, বিড়ালনি, হাতিনি, ধুর, কি সব বলছি আমি। কে গো, কি বলছি? তোমায় শুনছো না নাকি? হুম হুম, বলো। কি? তাহলে আমার কথাটা মিলে গেল তো? বাজিতে তাহলে আমারই জিত হলো। কিসের রাজি? আরে মনে নাই? আমি বলেছিলাম না তোমায়, তুমি ভাইয়াকে ভালো না বেসে থাকতেই পারবে না। কি মিলে গেল তো? কি যা তা বলছো? এখানে যা, তার কি আছে? যা তা নয় তো কি? আমি কবে বললাম আমি তোমার ভাইকে ভালোবাসি? মানে কি বলছো তুমি? অন্তত আমায় মিথ্যে বলো না তুমি। ভাইয়ের উপর তোমার ভালোবাসা আমি উপলব্ধি করেছি। আচ্ছা, আমার কথা বাদ দাও, আজ যা হলো তারপরেও তুমি কি করে বলো যে তুমি ভাইকে ভালোবাসো না? হাউ ইট পসিবল ভাবি? নীরা কি বলবে সত্যিই ভেবে পায় না, কারণ সত্যিই ও নিলয়কে খুব ভালোবাসে, কিন্তু নীরার মধ্যে কোনো এক জড়তা কাজ করছে এই সত্যিটা মেনে নিতে। ও কোনো কিছু না বলে গাড়ি থেকে নেমে পড়ে। সত্যির কাছ থেকে পালাচ্ছ? পালাবো কেন? তা তুমি জানো। আমি মোটেই পালাচ্ছি না, আর আমি মিথ্যাও বলছি না। কি মিথ্যা বলছো না তুমি ভাবি? এটাই যে আমি তোমার ভাইকে ভালোবাসি না, আর কোনোদিন বাঁচতেও পারবো না। তিশা কিছু বলতে যাবে, ঠিক তখনই খেয়াল করে দেখে নিলয় দাঁড়িয়ে আছে। তিশা ওর ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে ও নীরার সব কথা শুনেছে। ভাই তুই কখন এলি? নীরা তিশার কথায় চমকে ওঠে, পিছনে ঘুরে দেখে নিলয় দু হাতে প্যাকেট নিয়ে ছলছল দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। নিলয়ের দিকে তাকিয়ে ওর ওই দৃষ্টি দেখেই নীরার বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। নীরা কিছু বলতে যাবে, তার আগেই নিলয় তিশার হাতে প্যাকেট ধরিয়ে দিয়ে গাড়িতে উঠে পড়ে। সাথে সাথে তিশাও নীরার কথায় শুধু নিলয়ের না, তিশারও মন ভেঙে যায়। নীরা সত্যিই আজ বড় একটা ব্লান্ডার করে ফেলেছে। পুরো রাস্তায় নীরার সাথে আর কেউ কথা বলেনি। বাসায় এসেও নীরার সাথে কেউ কথা বলে না। নীরার খুব খারাপ লাগে। তিশা নীরার হাতে প্যাকেট দিয়ে রুমে চলে যায়। জান পাখি, খেয়ে নাও গিয়ে, সব ঠান্ডা হয়ে যাবে বলেই ভেতরে চলে যায়। এক মুহূর্তও দাঁড়ায় না। নীরা এক নিলয়ের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এই ছেলেটা আমায় এত কেন ভালোবাসে? এতটা কষ্ট দিই আমি, তারপরেও আমার উপর ওর ভালোবাসা কিছুতেই কমে না। আমি তোমার যোগ্য না নিলয়। তুমি কেন আমায় ছেড়ে দিচ্ছ না? আমি কেন তোমায় আপন করে নিতে পারছি না? কেন কেন? কিরে মা, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? ভেতরে আয়। নীরা দৌড়ে গিয়ে নিলয়ের মাকে জড়িয়ে ধরে। কিরে পাগলি, কাঁদছিস কেন তুই? চল আগে, ভেতরে তোর জন্য সারপ্রাইজ আছে।
নীরা কাঁদতে কাঁদতে ভেতরে গিয়ে দেখে নীরার বাবা মা বসে নিলয়ের বাবার সাথে গল্প করছে। নিলয়ের তিশাও ওনাদের পাশে গিয়ে বসে। নীরা দাঁড়িয়ে না থেকে দৌড়ে গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। ধুর পাগলি মেয়ে, কাঁদছিস কেন? দেখেছেন বিয়ান সাহেবা, আপনার মেয়ে যেমন করে কাঁদছে মনে হচ্ছে আমরা 3 বেলা আপনার মেয়েকে মারধর করি। থাক মা থাক, আর কাঁদিস না। আমি জানতাম তোমরা ভুল বুঝবে না আমায়, বিশ্বাস করো মা। থাক মা, আর পুরাতন কথা তুলতে হবে না। আমরাই ভুল ছিলাম, তোর সুখেই আমরা সুখী। তুই যার কাছেই থাক, ভালো থাক, এই দোয়াই করি। এই পাগলি মেয়ে, এবার তো কান্না থামা। আমি আর তোর বাবাই মিলে তোকে এত বড় একটা সারপ্রাইজ দিলাম, আর তুই কেঁদে ভাসিয়ে দিচ্ছিস। নীরা আবার নিলয়ের মাকে জড়িয়ে ধরলো। নিলয়ের মা আস্তে আস্তে নীরাকে বলে, কাঁদিস না মা, আমার জীবনের একমাত্র আশা তুই পূর্ণ করে দিয়েছিস। আমার ছেলেকে তুই আমার কাছে ফিরিয়ে দিয়েছিস, তোর জন্য আমরা এটুকু তো করতেই পারি। যা আর কাঁদিস না। কি আনলি, সবাইকে খেতে দে। বাবা নিলয়, আমায় মাফ করে দাও। আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। কি করব বলো, একমাত্র মেয়ে আমার। ছি ছি আন্টি, আপনি মাপ চাইবেন না, ভুলটা আমারই ছিল। আর যাই করো, আমার মেয়েকে কখনো কষ্ট দিও না বাবা। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব। এর মধ্যে নীরা সবার জন্য প্লেটে ফুচকা নিয়ে আসে, কিন্তু তিশা খায় না। কিন্তু নিলয় সবাইকে দেখানোর জন্য 1 পিস খায়। নীরা আর খায় না। নীরা বোঝে নিলয়ের মধ্যে দিয়ে কি চলে যাচ্ছে। এবার উঠতে হবে বিয়ান সাহেব। আরে কি বলছো এসব, এখন কেন? রাতে ভালো মন্দ কবজি ডুবিয়ে খাবো 2 বিয়াই মিলে, তারপর তো। না বেয়াই, আপনি যেভাবে আমাদের নিয়ে আসলেন এখন থাকা সম্ভব না। মেয়ে যখন আপনার কাছে আছে তো আসা যাওয়া চলবেই। তাই বললে কি হয়? না আপা, আজ নয়, অন্যদিন। কিরে মা, যাবি আমাদের সাথে? নীরা আর কিছু বলে না, চুপ করে থাকে। ও নিলয়ের থেকে দূরে থাকতে পারবে না। নিলয়ের মা নীরার মনের কথা বুঝতে পারে। না না, আমাদের মেয়েকে এখন কোথাও যেতে দিব না। ঠিক আছে, তোরই হয়ে মেয়েকে নিতে আসবো, তখনই নিয়ে যাব। নীরার বাবা মা চলে গেল। সন্ধ্যায় নীরার রুমে বসে আছে। আসতে পারি? হ্যাঁ আসো না, অনুমতি নেবার কি আছে? এটা আপনার জন্য। আমায় আপনি বলছো কেন? আর এটা কি? ব্যাংককের ফ্লাইটের টিকিট, আর এতে 1 লক্ষ টাকা আছে। এগুলো দিয়ে আমি কি করব? টাকা ফুরিয়ে গেলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি পাঠিয়ে দেবো। কি বলছো তুমি এসব? আর হ্যাঁ, আজ রাত 10টায় ফ্লাইট। আপনি প্যাকিং করে তৈরি হয়ে থাকবেন। আমার ভাই আসার আগে আপনাকে এই বাড়ি থেকে আমার ভাইয়ের থেকে মুক্ত করে দেব। তুমি কেন বলছো এসব? কেন আবার, বাজিতে হেরেছি তো। আর শর্ত অনুযায়ী আপনাকে এই বাড়ি থেকে বের করতে তোমাকে সাহায্য করতে হবেই, তাই না? তাড়িয়ে দিচ্ছ আমায়? সেই স্পর্ধা আমার কোনোদিনও হবে না। তুমি চাইছো তাই। তুমি ভালো করেই জানো আমার ভাই তোমায় কোনোদিনও ছাড়বে না। আর তুমি তো আমার ভাইকে ভালোই বাসো না, আর কোনোদিনও বাঁচতেও পারবে না। তো তুমি কেন আমার ভাইয়ের কাছ থেকে কষ্ট পাবে? আর তার থেকেও বড়, আমার ভাইটা তোমার অবহেলা সহ্য ঠিকই করবে, কিন্তু ওর মনটা ঠিকই আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। তোমার ভাই আমার ছাড়া থাকতে পারবে না। সেটা তোমার না ভাবলেও চলবে। বেশি কিছু হলে কি হবে, মরে যাবে। তৃষা! নীরা তিশার গালে থাপ্পড় মেরে দেয়। সাহস কি করে হয় তোমার এইসব কথা বলো? কোথাও যাব না আমি। নীরা টিকিটটা ছিঁড়ে ফেলে দেয়। এতই যখন ভালোবাসো তো মুখে স্বীকার করো না কেন? তিশার কথা শুনে নীরা তিশাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। আই এম সরি তিশু, প্লিজ ফরগিভ মি। আমি তোমার ভাইকে বড্ড ভালোবাসি, আমি ওকে ছেড়ে থাকতে পারবো না। প্লিজ এরকম কথা কখনো বলো না, প্লিজ আমাকে যেতে বলো না। ভাবি, কেঁদো না, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে কাঁদাতে চাইনি। তোমার ভাই আমাকে অনেক ভালোবাসে, আমি এই ভালোবাসা অবহেলা করতে পারিনি। বড্ড ভালোবাসি আমি ওকে। ওর রাগ, ওর বকা, ওর জোর করে অধিকার খাটানো, ওর হাতের মার, তারপর আবার আদর করে দেয়া, ওর সবকিছুকে আমি ভালোবাসি। ওর এই অদ্ভুত ভালোবাসার জালে আমি আটকে গেছি। ও আমার অভ্যাস হয়ে গেছে। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি আমাকে তাড়িয়ে দিও না।
এত ভালোবাসো তো আমার ভাইকে এত কষ্ট দাও কেন? আমি কিছুতেই বলতে পারি না, ও আমার জীবনের চাবি হয়ে গেছে। তোমাকে বোঝাতে পারি না, আমার মধ্যে একটা জড়তা কাজ করছে। বিশ্বাস করো, আমি ওকে কষ্ট দিতে চাই না, কিন্তু তাও বারবার কষ্ট দিয়ে ফেলি। ভাবি, আজ আমি অনেক খুশি তুমি যে আমার ভাইকে এত ভালোবাসো তা জেনে। কখনো ছেড়ে যেও না ওকে। তুমি টাইম নাও, ভাইয়ার কাছে নিজেকে ফ্রি করো, ভাইয়াকে একটু বোঝার চেষ্টা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কি রে, তোরা কিসের গুজুর গুজুর করছিস তখন থেকে? চল বাহিরে। আমি এত কষ্ট করে পিঠা বানাইলাম আর তোদের বাবাই বসে আছে না খেয়েই তোদের জন্য। মাগো চলো। একটু পরে গেলে হয় না আপনার ছেলেকে? মামুনি চলো, ভাই আসুক তারপরই খাবো, ততক্ষণ সব রেডি করি। তিশা আর ওর মা চলে গেল। নীরা নিলয়কে ফোন করলো। একবার রিং হতেই নিলয় ফোন ধরলো। হ্যালো। হ্যাঁ জান পাখি, বলো। এই ছেলেটা আমাকে এই ডাকে মেরে দিয়েছে। ব্যস্ত আছেন? একদম না। ও নীর পাখি। হ্যাঁ। কিছু বলবা? না আসলে হ্যাঁ। কি হয়েছে জান পাখি, বলো। কেউ কিছু বলেছে? না না, কেউ কিছু বলেনি। তো কিছু লাগবে? না। তাহলে? না আসলে এখন বাসায় আসতে পারবেন? কেন? আসলে বাবাই আসতে বললো। না, ব্যস্ত আছি, যেতে পারবো না। আসলে সবার ভালো লাগতো। ওকে, দেখছি। ওকে। নীর পাখি। হ্যাঁ। কিছু না। কেন বলেন? না কিছু না, রাখছি। নিলয় ফোন রেখে দেয়। এই ছেলেটা কিছু একটা বলতে চাইলো, বললো না কেন? আসুক আজ। একটু পরে নিলয় আসলো সবার জন্য সামথিং খাবার নিয়ে। বাবা, তুই যে এগুলো আনলি সবাই তো এটাই খাবে, তো আমি যে কষ্ট করে এগুলো বানালাম এগুলো খাবে কে? কেন মামুনি, সবাই খাবে। আমার ভালো লাগছে না, তোমরা খাও। কেন রে, শরীর টরীর খারাপ নাকি? না কিছু না, এমনিতেই। নীরা খাবার প্লেটে তুলে এনে নিলয়ের হাতে ধরিয়ে দেয়। থালা যেন ফাঁকা হয়ে যায়। নিলয় কিছু না বলেই খাওয়া শুরু করে। তুমি কি সত্যি আমায় কোনোদিন ভালোবাসবে না নীর পাখি? কেন বুঝো না আমায়? সত্যি অনেক ভালোবাসি তোমায়। তুমি আমায় যতই অবহেলা করো তাও আমি তোমায় ভালোবাসবো। আমার রক্তে মিশে গেছো তুমি। তোমায় কি করে আলাদা করি তোমায় বলো? তোমায় আলাদা করতে গেলে আমায় মরতে হবে। দেখি আমার ভালোবাসা জিতে নাকি তোমার অবহেলা। রাতে নীরা রুমে ঢুকে নিলয়কে দেখতে পায় না, সারা বাড়ি খুঁজেও কোথাও পায় না। হুট করে নীরা বাগানের দিকে দৌড়ে যায়। নীরার ধারণাই ঠিক, নিলয় ওর আম্মুর কবরের পাশে চুপটি করে বসে আছে। নীরা দৌড়ে নিলয়ের কাছে যায়। আপনি এখানে এত রাতে কি করছেন? এমনিতেই মায়ের কথা মনে হলো। নীরা আবার দৌড়ে বাড়ির মধ্যে চলে গেল। নিলয় নীরার যাওয়ার দিকে তাকিয়ে আছে। একটু পরে নীরা ওর মামুনিকে টানতে টানতে নিলয়ের সামনে নিয়ে আসে। ওদের পিছে পিছে তিশা আর ওর বাবাও আসে। নীরা নিলয়ের পাশে বসে নিলয়ের কাঁধে হাত দেয়। মায়ের কোনো তুলনা হয় না, মা তো মাই হয়। মা কখনো কোনো বর্ণের হয় না। সৎ মা, আপন মা এমন হলেও মা তো মাই। এক মাকে হারিয়েছেন, আরেক মা আছে। সব কিছু ভুলে গিয়ে এই মায়ের কাছে নিজের কষ্টটা মেলে ধরেন, নিজেকে একা মনে হবে না। কি হয়েছে বাবা, আমায় বল। নিলয় ওর মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। ওর মাও কেঁদে ওঠে। নিলয়ের বাবা ওদের কাছে যাইতে চাইলে নীরা বাধা দেয়। থাক বাবাই, ওদের আজ মন খুলে কাঁদতে দিন। অনেক কষ্ট জমে আছে ওদের মধ্যে, আজ সব কষ্ট দূর করে নি। কেন তুমি আমায় দূরে সরিয়ে দিচ্ছ মা? কেন? আমি দেইনি বাবা, তুই নিজেই আমার কাছ থেকে সরে গেছিস। ছোটরা তো ভুল করেই, তুমি কেন আমায় শাসন করনি বলো? কেন আমায় দূরে সরে যাইতে দিছ? কেন বলনি নিলয় এই কাজটা তোর ভুল? কেন বলনি? আমি কত কষ্ট পাইছি জানো? কষ্ট তুই একা পাসনি বাবা, আমিও ঠিক ততটাই কষ্ট পেয়েছি যা তুই পেয়েছিস। আর কখনো আমায় একা করে দিবে না। ভুল করলে বকবে, শাসন করবে, ভালোবাসবে। আমায় কখনো ছেড়ে যেও না মা। আমি অনেক একা, কেউ ভালোবাসে না আমায় এই দুনিয়ায়। আমি বড্ড একা। নিলয়ের এই কথাগুলা নীরার বুকে তীরের মতো করে বাঁধে। কারণ নিলয় যে এত কষ্ট বুকে জমিয়ে রাখছিল আর এত একা অনুভব করে নিজেকে, তাও জানতোই না। আর নীরা ওকে এত ভালোবাসার পরেও নিজের মুখে স্বীকার করে না। এই ছেলে, এই কথা আর দুবার বলবি না। কে বললো তুই একা? আমরা আছি না, আমরা অনেক ভালোবাসি তোকে। আমিও অনেক ভালোবাসি তোকে ভাই। আর আমিও।
নীরা কিছু না বলে বাসার মধ্যে চলে যায়। এই ব্যবহারে নিলয় আরো কষ্ট পায়। নীরা দৌড়ে ছাদে চলে যায়। আমিও তোমায় অনেক ভালোবাসি নিলয়, অনেক বেশি ভালোবাসি। নীরা কাঁদতে শুরু করে। অনেকক্ষণ পরে রুমে গিয়ে দেখে নিলয় ঘুমিয়ে পড়েছে। নীরা ওর পাশে বসে এক মনে নিলয়ের দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। কাদার আওয়াজ শুনে নিলয় ধরফরিয়ে উঠে বসে। কি হয়েছে নীর, কাঁদছো কেন? নিলয়ের কথা শুনে নীরা আরো জোরে কেঁদে ওঠে। নিলয় এবার নীরাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেয়। কি হয়েছে জান? আমি কি আবার কষ্ট দিছি তোমায়? কাঁদছো কেন? এইভাবে কেঁদো না প্লিজ, তোমার কান্না আমার সহ্য হয় না। কিছু না, এমনি। আমায় মিথ্যা বলো না জান পাখি, আমি তোমায় বুঝি তো। কি হয়েছে বলো? ঘুমাবো আমি, ভালো লাগছে না। নিলয় নীরাকে ছেড়ে দিল। নীরা বিছানার এক পাশে ঘুমিয়ে পড়ল আর নিলয় চুপচাপ আরেক পাশে গিয়ে শুয়ে পড়ল। তারপর এক ঝটকায় নীরাকে টেনে নিয়ে ওর হাতের ওপর শুয়ে নীরাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। নীরা মনে মনে খুব খুশি হয়। নিলয়ের এভাবে জড়িয়ে ঘুমানো ওর অভ্যাস হয়ে গেছে। নীরাও নিলয়কে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে নীরা নিলয়ের আগে ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে ড্রেসিংয়ের সামনে দাঁড়িয়ে চুল মুছতে থাকে। এর মধ্যে তিশা এসে ডাকতে থাকে, ভাবি উঠেছো? নীরা দরজা খুলে দেয়। হ্যাঁ, এত সকালে কি হয়েছে? চলো ড্রয়িং রুমে, দেখো কে কে এসেছে। এত সকালে কে এসছে? গেলেই দেখবা। আচ্ছা চলো। ড্রয়িং রুমে গিয়েই নীরার মাথায় বাজ ভেঙে পড়ল। নীরা ভ্রু কুঁচকে সোফায় বসা মানুষটির দিকে তাকিয়ে আছে, কারণ সোফায় বসা মানুষটি হলো নিলয়ের পিয়ে আলো। ও আজ শাড়ি পরে খুব সেজেগুজে পরিপাটি হয়ে বসে আছে। ওকে দেখেই নীরার মাথা ঘুরে যায়, কারণ ওই মেয়েটাকে খুব বেশিই সুন্দর লাগছে। আর ও যে সারাদিন নিলয়ের সাথে থাকে মনে করেই নীরার মনে কিছু একটা ঘুরপ্যাচ করতে থাকে। ভাবিও ভাইয়ের কাছে আসছে। এই শাকচুনিটা এখানে কি করতে আসছে? তুমি চেনো ওকে? এই শাকচুনি, তুই এখানে এত সকালে পেতনি সেজে আবার বরের কাছে কি করতে এসছিস শুনি? তুই এত সকালে কি করতে? যে স্যারকে নিতে এসেছে। কত বড় বেয়াদব মেয়ে, বলে স্যারকে নিতে এসছে। বলি কেন রে, তোর স্যারের হাত পানি, ও যেতে পারবে না? কোথায় যাবে? যে অস্ট্রেলিয়া থেকে ক্লায়েন্ট আসছে, স্যার আর আমি ওনাদের রিসিভ করতে যাব। স্যার বলছিল রেডি হয়ে এখানে আসতে। স্যার তোমার শাড়ি পরে সেজেগুজে আসতে বলেছে? না মানে সেজেগুজে নাচতে নাচতে এলি আমার বরকে রূপ দেখিয়ে ভোলাতে। শোনো, এত সেজে কখনো। কথাটা শেষ করার আগেই নিলয় চলে আসে। আলো চলে এসেছো? হ্যাঁ, চোখে দেখিস না, কোলে তুলে নে। রাক্ষস, এত ন্যাকামোর কি আছে? হ্যাঁ যে আপনি এখনো রেডি হননি, দেরি হয়ে যাবে তো। হ্যাঁ যা যা, তুই না এলে যে আমার সাজ নষ্ট হয়ে যাবে, তখন আমি আবার গাছ পেতনি হয়ে যাব। আদি খেতা সব। তুমি 10 মিনিট ওয়েট করো, আমি আসতেছি। বাই দ্য ওয়ে, লুকিং ভেরি সো প্রিটি। হ্যাঁ, প্রিটি তো লাগবেই। প্রিটি লাগবে, সুইটি লাগবে, হানি লাগবে, কত কিছুই না লাগবে। আমি তো পুরাতন হয়ে গেছি না, আমায় তো আর ভালো লাগে না। লাগবেই না তো। রাক্ষসের তো রাক্ষসীকেই সুন্দর লাগে, তাই না? নীরা, আমার নাস্তা রেডি করো না, আমরা বাইরে খেয়ে নিব। রাক্ষস ব্রহ্মদত্ত গাছ বানর কত বড় সাহস আমায় নাম ধরে রাখে। আবার এত সাহস বলে কিনা ওই শাকচুনিটার সাথে বাইরে নাস্তা করবে। গাছ পেতনিটা তো তাই চায়, আমার বরটাকে নিজের বশে করে ফেলছে। না হলে যে মানুষটা আমায় কখনো নীর পাখি ছাড়া কথা বলে না, সে আজ আমার নাম ধরে রাখলো। তাই তো বলি, আমি বলাতেই অফিসে চলে গেল চুপচাপ। এত সুন্দরী পেয়ে থাকলে কে অফিসে যায় না? যাওয়াচ্ছি তোদের আর খাওয়াচ্ছি সুইটি সুইটি ব্রেকফাস্ট। তেসু, আপুকে নাস্তা দাও জলদি। না না, আমি এখন কিছু খাবো না, চারের সাথে বাহিরে খেয়ে নেব। খাওয়াচ্ছি তোকে আমার গুন্ডার। বলেই নীরা আলোর মুখে স্যান্ডউইচ ঢুকিয়ে দেয়। জলদি খাও, কতটা রাস্তা যেতে হবে, ক্ষুধা লেগে যাবে তো। তিশা এই কাণ্ড দেখে কিচেনে এসে হেসে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। নিলয় ওদিকে রেডি হচ্ছে আর মনে মনে হাসছে। দেখি আমার নীর পাখি, আমায় তুমি ভালো না বেসে যাও কই। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব যাতে তুমি আমায় ভালোবাসো। এত সহজে আমি হার মানছি না, জেনে রেখো। তুমি শুধু আমার। নিলয় বের হবার সময় নীরাকে কোথাও দেখতে পেল না। মনের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে গাড়িতে বসে আর আলোকে গাড়িতে বসতে বলে।
কিন্তু আলো গাড়িতে ওঠার আগেই নীরা হুড়মুড় করে নিলয়ের পাশে বসে দরজা আটকিয়ে দেয়। নীর তুমি? হ্যাঁ আমি। হ্যাঁ আমি মানে তুমি কই যাবে? আমি কোথাও যাবো না, আমি এই গাড়িতেই বসে থাকবো। আমি আপনাকে একদম জ্বালাবো না, আমায় নামিয়ে দেবেন না প্লিজ। ঠিক আছে নীর। স্যার আমি কোথায় বসবো? এখানে বসো না, আমাদের পাশে, এখানে তোমার জায়গা হবে। নীরা নিলয়ের দিকে এগিয়ে গিয়ে জায়গা করে দিল। নিলয় চুপচাপ নীরার কাণ্ড দেখছে। আলো ওঠে নীরার পাশে বসে পড়ল। নীরা একটা বক্স বের করে কিছু খাবার হাতে তুলে নিলয়কে খেতে বলল। আরে আবার আনলে কেন? ওরে রেখে কেমনে খাই? হ্যাঁ তা তো খেতেই পারবি না, তোর প্রিয়রের সুন্দরী বিয়ে বলে কথা। না স্যার আমি খেয়েছি, ম্যাম আমায় নিজে হাতে খাইয়ে দিছে। তাই নাকি? আমি তো অবাক হয়ে। কথাটা শেষ করে না, কারণ নীরা নিলয়ের মুখের দিকে যেভাবে তাকিয়ে আছে, যদি একবার রাগে তো অবস্থা খারাপ করবে। নিলয় চুপচাপ খেতে থাকে। এতই ভয় তোমার আমাকে নিয়ে যে অন্য কোনো মেয়েকে আমার কাছে ঘেঁষতে দিচ্ছ না? ভালোবাসো আমায় তাই না? বুঝি তো আমি। আর খাবো না তো। নীরার চোখ রাঙানিতে। খাবো তো, আরো খাবো, দাও। আলো মিটমিট করে হাসছে আর নীরা নিলয়কে ফুল পেটে খাইয়ে দিচ্ছে। নিলয় চুপচাপ খেয়ে নেয়। দেখি এবার ওই পেটনিটার সাথে কি করে ছুটি ছুটি নষ্ট করো। আমার নামও নীরা। হ্যাঁ, আমার গুন্ডার ওপর কারণ নজর লাগতে দিব না। দেখি কোন শাকচুনি কি করে। ঝাড়ু দিয়ে মেরে শাকচুনির মুখ চ্যাপ্টা করে দিব। গন্তব্যস্থানে গিয়ে নিলয় নীরাকে বের হতে বলে, কিন্তু নীরা বের হয় না। বাধ্য হয়ে ও আর আলো চলে যায়। আর নীরা গাড়ির মধ্যে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। ঘুম ভেঙে নীরা দেখে ওর মাথাটি নিলয়ের কোলে রেখে গাড়ির সিটে শুয়ে আছে। তাহলে আমার পাখিটার? নীরা উঠতে গেলে নিলয় উঠতে দেয় না। থাকো না নীর পাখি, আমার কষ্ট হচ্ছে না। নীরা কিছু না বলেই নিলয়ের কোমর জড়িয়ে ধরে মাথা রেখে গুটিসুটি মেরে আবার শুয়ে পড়ল। নীর পাখি একটা কথা বলি। আমি কি এতটাই খারাপ? আমায় কি একটু ভালোবাসা যায় না? আমি বলছি না তোমার আমাকে ভালোবাসতেই হবে, কিন্তু একটু ভালো কি আমায় বাসা যায় না? এইটুকু যোগ্যতা কি আমার নাই? আমাকে তোমার পাগলের মতো ভালোবাসতে হবে না, শুধু আমাকে ভালোবাসার অধিকারটুকু দিও। এক চুল পরিমাণ দিও, যেটা আঁকড়ে ধরে আমি খুশিতে মরতে পারবো। নিলয়ের এই মরার কথা শুনে নীরা রেগে যায়। ধূপ করে উঠে নিলয়ের থেকে দূরে সরে গিয়ে বসে। নীর পাখি আর একটা কথা বলি, তুমি এখনো তোমার ওই প্রেমিককে ভুলতে পারোনি? নিলয় জানে নীরার কোনো প্রেমিক নাই। নীরা সেদিন ওরে মিথ্যা বলছিল। নীরার মুখ থেকে কথাটা যে মিথ্যা তা বের করতে নিলয় এ কথা বলে। নীরা নিলয়ের দিকে তাকিয়ে আছে। এতদিন আছি তোমার কাছে আছি, আমার কোনো কাজের জন্য তুমি সত্যি সত্যি বিশ্বাস করলে আমার প্রেমিক আছে? সেদিন যা বলেছিলাম মিথ্যে বলেছিলাম তোমার থেকে বাঁচার জন্য। এই ভালোবাসা আমায় তুমি, আমাকে চিনতেই পারলে না। কি হলো, কি ভাবছো? না ভুলবো কি করে বলেন? 3 বছরের সম্পর্ক, কত স্মৃতি আমাদের, কত জায়গায় ঘুরেছি, সেসব কি ভোলা যায়? তার থেকে বড় কথা, ওর আর আবার একসাথে কাটানোর রাতগুলোর স্মৃতি কখনোই ভুলতে পারি না, জানেন? আর নীরার কথা শুনে নিলয়ের রাগ চরমে উঠে যায়। রাগের চোখ দুটো জল জল করে আগুনের মতো। নীরা তো রীতিমতো ভয় পেয়ে যায়। ভাইয়া গাড়িটা আমার বাংলোতে নিয়ে চলেন। নিলয়ের কথা শুনেই নীরা ভয়ে শেষ, কারণ ও ভালোভাবেই বুঝতে পারে নিলয় আজ কিছু একটা করবেই। গাড়ি বাসার সামনে আসতেই নিলয় নেমে পড়ে। নীরাও নেমে পড়ে। নিলয় নীরার হাত ধরে টানতে টানতে রুমে এনে বিছানার উপর ধপ করে বসিয়ে দেয়। নিলয় একটা চেয়ার টেনে নীরার সামনে বসে পড়ে। তারপর খুব শান্ত গলায় বলে, তখন কি যেন বলছিলে নীর পাখি, আবার বলো তো। নীরা ভয়ে চুপছে গেছে। নিলয় এবার চিল্লিয়ে ওঠে, সাহস কি করে হয় তোমার? আমার সামনে বসে তুমি বলো অন্য কারোর সাথে তুমি রাত কাটিয়েছো? কি মনে হয় তোমার নিলয় 2 দিন চুপ করে আছে জন্য কথা বলা ভুলে গেছে? কুচি কুচি করে কেটে নদীতে ফেলে দিব। চিনো আমারে? আবার কখনো যদি এই সমস্ত কথা আমার সামনে বলো, আমি বলেছি না তোমাকে একজন কেন 100 জনের সাথে তোমার সম্পর্ক থাকলেও আমার তোমাকেই চাই। 100 জন তোমায় রেপ করলেও আমি তোমাকেই ভালোবাসি। এক কথায় আমার তোমাকেই চাই। আই জাস্ট ওয়ান্ট টু ইউ। নিলয়ের প্রতিটি কথায় নীরা কেঁপে কেঁপে উঠছে। নিলয় নীরার মুখের কাছে মুখ নিয়ে বলে, তুমি খুব ভালো করেই জানো নিলয় রাগলে ঠিক কি করতে পারে। এত বড় মিথ্যা কথা বলার সাহস কি করে হয় তোমার? সরি। মাই ফুট ইউর সরি, লাস্ট ওয়ার্নিং টু ইউ। এ ধরনের কথা আর একবার ভুলেও মুখ থেকে বের করছো তো মরেছো। ধুম করে রুম থেকে বের হয়ে যায়। নীরা তখনই ঠাস করে বিছানায় গা এলিয়ে দেয়। হঠাৎই নিলয় এসে
নীরার ওপর ওঠে, নীরার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়, পাগলের মতো কিস করতে থাকে নীরাকে। নীরা এক হাতে নিলয়ের শার্ট এর কলার চেপে ধরে, আর এক হাতে বিছানার চাদর মুঠো করে খামচে ধরে। নিলয়ের কোনো হুঁশ নাই, ও নীরাকে আদর করেই যাচ্ছে। নীরা কোনো বাধা দিচ্ছে না। হঠাৎই নিলয় নীরার ওপর থেকে উঠে পড়ে। নীরা নিজেকে ঠিক করে নেয়। নিলয় আচমকাই নীরাকে কোলে তুলে নেয়, তারপর গাড়িতে নিয়ে বসিয়ে দেয়। নিলয় নিজেই গাড়ি ড্রাইভ করে বাসায় চলে আসে। নীরা চুপচাপ গাড়ি থেকে নেমে বাসার মধ্যে চলে আসে। কি গো ভাবি, কেমন কাটলো আজ? ভালো। শুধুই ভালো নাকি অন্য কিছু? মার কয়টা খেলে তোমার চলবে বলো তো? আপাতত একটাও না। রাতে নিলয় রুমে ঢুকে দেখে নীরা সোফায় গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। নীরাকে সোফায় ঘুমাতে দেখে নিলয়ের খুব রাগ উঠে যায়। হাত ধরে হ্যাঁচকা টানে নীরাকে উঠিয়ে বসিয়ে দেয়। এখানে ঘুমাচ্ছ কেন? বিছানায় কি হইছে? কিছু না, এমনি। তাড়াতাড়ি বিছানায় এসো। না, আমি এখানেই ঠিক আছি। চুপ। আরে আরে, করছেন কি? নিলয় নীরাকে বিছানায় শুইয়ে দিয়ে ওর হাতে মাথা দিয়ে উল্টো দিক ঘুরে নীরা আর এক হাত টেনে নিজেকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে। এই ছেলেটা শুধু রাগ দেখাবে আমার উপর, আর জোর করে কোলের মধ্যে এসে পারমিশন ছাড়াই শুয়ে পড়বে। নিলয় নীরার আর এক হাতটা বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে নিলয় অফিসে যাবার জন্য রেডি হচ্ছে, আর নীরা বিছানায় বসে নিলয়ের দিকে তাকিয়ে নখ কামড়াচ্ছে। আজ আমায় খুব হ্যান্ডসাম লাগছে নাকি নীর পাখি? আমি কেমনে জানবো? আমি জানি, আমি এমনিতে এত সুন্দর, তোমাদের আর দোষ কি বলো? আমি আবার কি করলাম? ও মা, তোমরা যে আর চোখে আমার দিকে তাকিয়ে থাকো আমি বুঝি না। আমি আবার কখন আপনার দিকে তাকিয়ে থাকলাম? আর এক মিনিট, আমরা বলতে আর কাকে বোঝাচ্ছেন? কে আবার? আলো সবসময় আমার দিকে তাকিয়ে থাকে। আমার ধারণাটাই ঠিক, এই ডাইনিটা আমার বরের মাথাটা সত্যি খেয়ে নেবে। শাকচুনি তো চোখ তুলে আমি ব্লেন্ডার মেশিনে দিয়ে জুস করব। আপনি কি করে বুঝলেন ও আপনার দিকে তাকিয়ে? তার মানে আপনি ওর দিকে তাকিয়ে থাকেন, তাই না? হ্যাঁ, তা তো একটু একটু তাকাতেই হয়। বলো, কেউ যদি তোমার দিকে তাকিয়ে থাকে তুমি কি ওর দিকে না তাকিয়ে থাকতে পারবে? গুন্ডা, শিয়াল, রাক্ষস, বন মানুষ, লুচু ছেলে অন্য মেয়ের দিকে তাকিয়ে থাকা? হ্যাঁ, চোখে কস্টেপ মেরে দিব তোর, বেয়াদব ছেলে। কি গো নীর পাখি, কি ভাবছো? তোর মাথাটা কি করে ফাটাবো তাই ভাবছি। বদমাস ছেলে। ব্রেকফাস্ট করবেন নাকি আপনার পিয়ের সাথে করবেন? না থাক, ওর সাথেই করব, তুমি খেয়ে নিও। নিলয় শুধু নীরাকে জেলাস ফিল করানোর জন্য আলোর কথা বলছে। নিলয় চায় নীরা ওর ভালোবাসা উপলব্ধি করুক, ও নিজের থেকে নিলয়কে ভালোবাসার কথা স্বীকার করুক। হ্যাঁ হ্যাঁ, খাবেই তো, ওর সাথে না খেলে হয়? ভালো ভালো, যা ইচ্ছা কর, আমি কিচ্ছু বলবো না। আবার কি কি ব্যাপার, শার্ট চেঞ্জ করছেন কেন? না, আলো বলে আমাকে নাকি ব্লু শার্টের জোস দেখায়। ধুর, এত দূর! দাঁড়া, পরাচ্ছি তোকে শাকচুনির পছন্দের শার্ট। নিলয় নীরার পাশে আসতেই নীরা নিলয়ের শার্ট বুকের কাছে ধরে জোরে টান দেয়, আর শার্টের বোতামগুলো পরপর করে ছিঁড়ে পড়ে যায়। নিলয় অবাক হয়ে নীরার দিকে তাকিয়ে থাকে। নে রাক্ষস, পরের বার ওই শাকচুনিটার পছন্দের রঙের শার্ট। আমার নামও নীরা, মিসেস নিলয়। নীরা নিলয়কে একটা মিষ্টি হাসি দিয়ে রুম থেকে চলে যায়। জান পাখি, কি করো এসব বাচ্চাদের মতো? এতই যখন সহ্য করতে পারো না তাহলে বলো না কেন তুমি আমায়? হিংসা যখন মনের মধ্যে ঢুকে গেছে তো দেখি এবার কি করো। নীরা এসে ড্রয়িং রুমে এসে মুচকি হাসতে হাসতে সোফায় এসে বসে। কি গো ভাবি যান, সকাল সকাল এত খুশি কেন? ব্যাপারখানা কি? না কিছু না, এমনি। হ্যাঁ, তুমি তো 5 মিনিট ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। কি রে ভাই, এত জলদি কই যাস? অফিসে, আলো ওয়েট করছে। দু ভাই বোন মুখ টিপে হাসছে। আচ্ছা, ওয়েট করছে তোর আর শুয়েছে না নাকি? বেটা খচ্চর জঙ্গলি কোথাকার। হ্যাঁ ভাই, যা, মেয়েটা একা আছে। ন্যাকামো হচ্ছে দুজনের ন্যাকামো। দু ভাই বোন খচ্চর, কেউ ভালোবাসে না আমায়, কেউ না। থাকবো না এই বাড়িতে, চলে যাব। কেন যাব? আমার বাড়ি এটা, আমি কেন যাব? আমি নিজে পায়ে হেঁটে আসিনি, আমায় আনা হয়েছে। কখনোই যাব না আমি। নিলয় খেয়াল করলো নীরা নখ কামড়াচ্ছে আর মনে মনে কিছু ভাবছে। তিশা সাইডে যাইতেই নিলয় নীরার দু গালে হাত দিয়ে আলতো করে ঠোঁটে কিস করে। নীরা তো হা হয়ে যায়। নিলয় নীরার কানে লতিতে আলতো করে কিস করে বলে, এভাবে কখন আমার সামনে এভাবে নখ কামড়াবে না, নয়তো কিসটা আরো গভীরভাবে হবে, বুঝলা জান পাখি? নীরা যেন বরফ হয়ে গেছে। নিলয়ের আলতো ছোঁয়া ওকে পাগল করে দেয়। নীরা ঠোঁট মুছতে গিয়েও মুছে না। একটু পরে নীরা কলেজে বের হয়ে যায়।
কিন্তু কলেজে নীরার মন বসে না। ওর মন পড়ে আছে নিলয়ের অফিসে। ওর মনের মধ্যে একটাই টেনশন, আলো যদি নিলয়ের কাছে চলে যায়, নিলয় যদি নীরাকে ভুল বুঝে। নীরা অনেক চেষ্টা করেও নিজেকে আটকে রাখতে পারে না, কলেজ না করে নিলয়ের অফিসে চলে যায়। হ্যালো, আপনাদের স্যার কই? স্যার তো জরুরি মিটিংয়ে আলো ম্যামের সাথে বাইরে গেছে। কখন ব্যাক করবে? যা ভাবছিলাম তাই, শাকচুনিটা আমার পরকে আমার থেকে কেড়ে নেবে। বলতে পারছি না ম্যাম, আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করুন। নীরা কিছু না বলে ওয়েটিং রুমে গিয়ে বসে পড়ে, কিন্তু অনেক সময় পেরিয়ে যায়, কিন্তু নিলয় আসে না। নীরা ওয়েটিং রুম থেকে বেরিয়ে এসে নিলয়ের কেবিনে চলে যায়। কেবিনের দরজা একটু খুলতেই দেখে নিলয় আলোর 2 হাত ধরে দাঁড়িয়ে আছে। নীরার মাথা ঘুরে ওঠে। নীরা বিশ্বাস করতে পারে না যে নিলয় কোনো মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছে। নীরা চুপচাপ ওখান থেকে চলে আসে। আসতেই করিডোরের মেয়েটার সাথে নীরার দেখা হয়। ম্যাম, স্যার তো এসেছেন, আপনি দেখা করেছেন? এখন দরকার নেই, পরে আসবো। ইফ ইউ ডোন্ট মাইন্ড ম্যাম, আপনার পরিচয়টা জানতে পারি? আমি নতুন জয়েন করেছি তো আপনাকে চিনি না। স্যারকে আপনার কথা বলতে গেলে পরিচয় তো দিতে হবে, তাই। নীরা কিছু না বলে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে অফিস থেকে চলে আসলো। বাসায় এসে নীরা কারোর সাথে কথা বলে না। নিলয় অনেকবার ফোন দিলেও রিসিভ করে না। নীরার এ ফোন রিসিভ না করার জন্য নিলয় ভীষণ রেগে যায়। নিলয় বাসায় এসে নীরাকে রুমে খুঁজে পায় না। এখানে নাই, কলেজ থেকে আসার পর রুম আটকে বসেছিল, আর সন্ধ্যার পর ছাদে গিয়ে বসে আছে। সারাদিন কিচ্ছু খাই নেই, সবাই বলে বলে হাঁপিয়ে গেছি। তুই আবার কি করছিস বলতো? নিলয় কিছু না বলেই ছাদে চলে যায়। গিয়ে দেখে ছাদের এক কোনায় দাঁড়িয়ে নীরা ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। নীরা নিলয়ের উপস্থিতি টের পেয়ে চলে আসতে গেলে নিলয় নীরাকে টেনে বুকের সাথে জড়িয়ে ধরে। কি হয়েছে জান পাখি, আমি কি কোনো ভুল করেছি? নীরা কোনো কথা না বলে নিলয়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিচে চলে গেল। নিলয় বেশ অবাকই হলো নীরার এই আচরণে, কারণ নীরাকে কখনো এমনভাবে দেখেনি। ওকে দেখে নিলয়ের মনে হয় কোনো কিছুতে কষ্ট পেয়েছে। নীরা রুমে এসে চুপচাপ বিছানার একপাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। নিলয় খাবার এনে দেখে নীরা শুয়ে আছে। নীর পাখি, ওটো খেয়ে নাও। জান পাখি, আমি জানি তুমি ঘুমাওনি, চুপচাপ উঠে খেয়ে নাও। তারপর আমায় বলো কে তোমায় কি বলছে, তার কলিজাটা ছিঁড়ে নিব আমি। আমার ক্ষুধা নেই, আপনি খেয়ে নিন। তুমি না খেলে আমি কেমনে খাই? উঠো না জান। নীরা চুপচাপ উঠে এক লোকমা ভাত মুখে দিয়ে উঠে যায়। নিন, এবার আপনি খেয়ে নিন, আর এখনো খেতে না পারলে যাকে ভালো লাগে তার কাছে গিয়ে খান। নিলয় নীরার কথা শুনে ঠাস করে নীরার গালে থাপ্পড় মেরে দেয়, তারপর হাত টেনে ঠাস করে বসিয়ে দেয়। হা করো। নিলয় নীরাকে খাইয়ে দেয়। নীরা চুপ করে খাচ্ছে আর ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। ভালোবাসি শুধু তোমাকে, অন্য কাউকে নয়। কেন বুঝো না তুমি? কে আছে আমার? কার কাছে যাব আমি? শুধু শুধু আমার রাগটা বাড়িয়ে দাও তুমি। ভালোবাসো না আমায় জানি, কিন্তু এতটা অবিশ্বাস করো জানতাম না। নীরা কিছু বলে না, ও শুধু অফিসের কথাই ভাবছে আর মনে মনে এতই ভালোবাসো আমায় তো মিথ্যে কেন বলছো? কেন বলছো না তুমি আলোকে? আলো আমার জায়গাটা নিয়ে নিয়েছে তোমার থেকে। আমার সাথে তুমি সুখী না, আমি বুঝি তো, বাচ্চা না আমি। খাওয়া শেষে নিলয় নীরাকে বুকে টেনে নিয়ে শুয়ে পড়ে। নিলয় হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু নীরা নীরবে কান্না করে চলেছে। ওর চোখে ঘুম নাই। নীরা নিলয়কে জড়িয়ে ধরতে গিয়েও ধরে না। দেখো আমার ভাগ্য, যাকে একটা সময় সহ্য করতে পারতাম না, আজ তাকে হারানোর ভয়ে আমার দুনিয়া ওলট পালট হয়ে যাচ্ছে। আচ্ছা, ভালোবাসার মানুষকে কি ভালোবাসি কথাটা না বললে সে কি বুঝবে না কাছের মানুষটা তাকে কতটা ভালোবাসে? মুখ ফুটে না বললে কি তুমি বুঝবে না আমি তোমাকে ভালোবাসি? অন্য মেয়ের সাথে তোমাকে সহ্য হয় না আমার, বুঝো না তুমি? আমি ভেবেছিলাম আমার ভালোবাসাটা তুমি ঠিক বুঝতে পারবে, মুখ ফুটে বলতে হবে না আমার, কিন্তু তুমি। আমারই ভুল, ছেলে মানুষ তো, কতদিন আর একা থাকতে। তাই তো আলোকে আমার জায়গাটা। ঠিক আছে, তুমি যাতে খুশি হও সেই কাজটাই করব আমি। অন্তত একটা বার তো তোমাকে খুশি করতে পারবো। সকালে নিলয় ঘুম থেকে ওঠে আর নীরাকে দেখতে পায় না। তিশা এসে বলে নীরা ওর বাবার বাসায় গেছে। নীরার এ ব্যবহারে নিলয় বড্ড রেগে যায়। নিলয় কিছু না বলে রেডি হয়ে অফিসে চলে যায়। নীরা কিন্তু ওর বাবার বাসায় যায়নি। ও নিলয়ের সামনে নিজের মুখ দেখাতে চায় না। তাই সকালবেলা ওর শাশুড়িকে বলে বাসা থেকে বেরিয়ে ওর বাসার পাশে এক পুকুর পাড়ে বসে পড়ে।
তারপর আলোকে ফোন করে মিট করার জন্য রিকোয়েস্ট করে। নিলয় অফিসে এসে কেবিনে ঢুকতেই করিডোরের মেয়েটি রুমে আসে। স্যার আসবো? হুম। সরি স্যার, আপনাকে একটা ইনফর্ম জানাতে ভুলে গেছি। কি বলো? স্যার, কাল যখন আপনি আলো ম্যামের সাথে মিটিংয়ে বাইরে গেছিলেন তখন একটি মেয়ে এসে অনেকক্ষণ বসেছিল, কিন্তু আপনি আসার পর ওনাকে আপনার ক্যাবিনের সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখলাম। আমি আপনার সাথে মিট করার কথা বলাতে উনি দৌড়ে চলে গেলেন। কথাটা শোনার সাথে সাথেই নিলয়ের মাথায় বাজ ভেঙে পড়ে। নিলয় ফোন বের করে নীরার পিক মেয়েটিকে দেখায়। কি ছিল? হ্যাঁ স্যার, এই মেয়েটি। ওহ শিট শিট শিট। নিলয় দৌড়ে গাড়ি নিয়ে বের হয়ে যায়। নীরাকে বারবার ফোন দেয়, কিন্তু নীরা ফোন ধরে না। এর মধ্যে আলো নিলয়কে ফোন দিয়ে নীরার মিট করার কথাটা বলে দেয়, আর নিলয় ওকে মিট করাতে যাবার জন্য বলে। নিজেও সেখানে যায়। নীরা আর আলো একটি কফি শপে বসে আছে 1 ঘন্টা যাবত, কিন্তু নীরা কিছু বলতে পারছে না। কি করে বলবে ও? নীরা আজ নিলয়কে আলোর হাতে তুলে দিতে আসছে। ম্যাম, আপনি কিছু বলবেন আমায়? না, মানে অফিস বাদ দিয়ে এখানে বসে আছি, স্যার আবার ফোন দিতে পারে। নিলয়কে ভালোবাসো? সরি ম্যাম, আপনি কি বলতে চাচ্ছেন? তোমার স্যারকে ভালোবাসো? কি বলছেন আপনি এসব? তুমি অন্তত আমার কাছে মিথ্যে বলো না। আমি জানি তোমরা দুজন দুজনকে ভালোবাসো। ম্যাম, আপনার কোথাও বুঝতে ভুল হচ্ছে। কেন ন্যাকামো করছো আলো? ভুল আমার হচ্ছে না। কাল তোমাকে আর নিলয়কে আমি দেখেছি কেবিনে কতটা ক্লোজলি ছিল তোমরা। কথাগুলো বলতেই নীরা আবার কেঁদে ওঠে। নীরা মাথা নিচু করে আবার বলতে শুরু করে, তোমরা আমার সাথে এটা না করলেও পারতে। তোমরা যদি একবার আমাকে বলতে আমার জন্য তোমাদের প্রবলেম হচ্ছে, তাহলে আমি নিজে থেকে চলে যেতাম। আমি ওর লাইফে বোঝা হয়ে আছি, আমাকে ওর আর ভালো লাগে না। আমি চলে যাব ওর জীবন থেকে। তোমরা সুখী হও, তোমার স্যারকে সুখী রাখো। সামনে থেকে কোনো শব্দ না পেয়ে নীরা মাথা তুলে তাকায়, আর তাকিয়ে যা দেখতে পায় নীরার অবস্থা শেষ। আলো নাই, চেয়ারে নিলয় অগ্নিমূর্তি রূপ ধারণ করে বসে নীরার দিকে তাকিয়ে আছে। আপনি? বলতেই ঠস করে একটা আওয়াজ হয়। হ্যাঁ, আপনারা যা ভাবছেন তাই। নীরার গালে একটা পড়ল। আশেপাশের সব মানুষের দৃষ্টি ওদের দিকে। কফি শপের ম্যানেজার এসে সব মানুষদের বের করে নিয়ে যায়, কারণ এটা নিলয়ের কফি শপ। এটা নীরা জানে না। নীরা গালে হাত দিয়ে চুপ করে বসে আছে। নিলয় আবারও না চাওয়া সত্ত্বেও নীরার গায়ে হাত তুলল। নিলয় ঠস করে নিজের হাত টেবিলের ওপর বাড়ি মারে। নীরা চমকে ওঠে, আবার কাঁদতে শুরু করে দেয়। নিলয় দাঁড়িয়ে লাথি মেরে চেয়ার ফেলে দিয়ে পায়চারি করছে। নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু পারল না। চিল্লিয়ে ওঠে, ছেড়ে দিয়ে রেখেছি জন্য পাখা গজিয়েছে। পাখা? একদম পাখা কেটে ঘরে বসিয়ে রাখবো। সাহস কি করে হয়? আমায় ছেড়ে যাবার কথা তুমি মাথাতে নিয়ে আসো। আমি তোমায় বলেছি না আমি বেঁচে থাকতে তোমায় আমি আলাদা করব না। কি করতে এসেছো এখানে? হ্যাঁ, কি করতে? নিজেকে কি মনে করো তুমি? কিছু করতে গেলে আমি জানবো না? তোমার দুনিয়াটা আমার গণ্ডির মধ্যে। কোন সাহসে তুমি সকালে আমাকে কিছু না বলে এখানে এসে এত বড় সিদ্ধান্ত নিচ্ছ? কোন সাহসে? বলেই টেবিলে আবার হাত দিয়ে বাড়ি মারে। নীরা তো লাফিয়ে ওঠে। তুমি কি ভাবো আমায়? হ্যাঁ, কি ভাবো? তোমার কি ধারণা আমি আলোকে ভালোবাসি? তুমি বোঝা আমার কাছে? সেটা মনে হওয়ার কারণ কি বলো? তোমার এমন কোনো কথাই বলছি নাকি কোনো মেয়েকে তোমার সামনে দিয়ে আমার ঘরে তুলেছি বলো? মন আমার, এটা কোনো পাবলিক প্লেস না যে যখন তখন কেউ আসবে আর চলে যাবে। ভালোবাসি তোমাকে আমি। তুমি বাসো আর নাই বাসো, আমার সাথেই তোমার থাকতে হবে। ভালোবাসো না জানি, কিন্তু এভাবে আমায় দূরে ঠেলে দিবে? আমায় এতই অসহ্য লাগে, আমায় এতই বিরক্ত লাগে। এখন বুঝবা না তো আমাকে আর আমার ভালোবাসাকে? যখন থাকবো না তখন খুঁজো আমায়। নিলয়ের কথা শুনে নীরা জোরে কেঁদে ওঠে। নীরার কান্না নিলয় সহ্য করতে পারে না। ধূপ করে নীরাকে টেনে তুলে বুকের সাথে জড়িয়ে ধরে। নীরা আরো ফুফিয়ে ফুফিয়ে কান্না করে ওঠে। আর মেয়ে বুঝো না কেন? আমি যদি আলোকে ভালোবাসতাম তাহলে আজ আমার ঘরে আলো থাকতো, তুমি না। আলো বিগত 3 বছর অফিসে কাজ করছে। আমি তো কোনোদিন অফিসে পা দিয়েও দেখিনি। তোমার জন্যই আমি অফিসে যাওয়া শুরু করেছি। কি করে বোঝাই তোমায় নীর পাখি বলো? নীরা নিলয়ের উপর অধিকার দেখাক আর না দেখাক, ভালোবাসুক আর না বাসুক, নিলয় শুধু নীরারই থাকবে। অনেক ভালোবাসি তোমায় চান পাখি। নীরা চুপচাপ নিলয়ের কথা শুনছে আর কাঁদছে। নিলয় নীরাকে চেয়ারের উপর বসিয়ে আর একটা চেয়ার টেনে ওর পাশে বসে। নিলয় নীরার দিকে তাকিয়ে দেখলো ওর গালে 5 আঙ্গুলের ছাপ বসে গেছে। নিলয় নীরার 2 গালে হাত দিয়ে মুখটা উঁচু করে ধরে। খুব লেগেছে চান পাখি?
তুমি জানোই আমি সব সহ্য করলেও তোমার আমার থেকে দূরে যাওয়া সহ্য করতে পারি না। কেন বাধ্য করো আমায় তোমার গায়ে হাত তুলতে? নীরা কিছু বলছে না, নীরবে চোখের জল ফেলছে। নিলয় নীরাকে কাছে টেনে নিয়ে কোলের ওপর বসিয়ে দেয়, তারপর এক হাত দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে আর এক হাত নীরার চুলের মধ্যে দিয়ে নীরার মুখটা নিজের দিকে এগিয়ে নিয়ে এসে দু চোখের পাতায় আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ালো। নীরা নিজের চোখ বন্ধ করে নেয়, কিন্তু চোখ দিয়ে পানি বের হতেই থাকে। নিলয় নীরার চোখের পানি মুছে দিয়ে গালে অজস্র ভালোবাসার পরশ ভরিয়ে দেয়। নীরা চোখ বন্ধ করেই ভাবতে থাকে, আমি তোমাকে ভালোবেসে ভুল করিনি নিলয়। আমি জানি তুমি আমাকে পাগলের মতো ভালোবাসো, কিন্তু আমি নিজের চোখে যেটা দেখলাম সেটা কি করে অবহেলা করি বলো তো? মানলাম তুমি আমাকেই ভালোবাসো, তাহলে আলোর সাথে? ভাবতে ভাবতেই নীরার হাতে কয়েক ফোঁটা গরম পানি পড়ল। নীরা চোখ খুলতেই দেখে নিলয় ওর দিকে অপলক চেয়ে নীরবে কান্না করছে। আমাকে মাফ করে দাও জান পাখি, আমি তোমাকে মারতে চাই না। কেন তুমি আমাকে বোঝো না বলো? কেন তুমি আমাকে দূরে সরিয়ে দেবার চেষ্টা করো? আমি তো বলিনি তোমায় আমাকে ভালোবাসো। আমি চাই তুমি আমার পাশে থাকো, ভুল হলে আমায় শাসন করো। তোমার পৃথিবীতে শুধু আমার আনাগোনা হবে, শুধু আমার। ভালোবেসে কাছে না থাকো, অবহেলা করেই থাকো, তবু আমায় ছেড়ে যেও না নীর পাখি। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। ভালোবাসি তোমায় জান পাখি, অনেক ভালোবাসি। নীরা কি বলবে বা ওর কি বলা উচিত ও ভেবে পাচ্ছে না, কারণ যে ছেলেটা ওকে বলতে পাগল সেই ছেলেটাকেই অন্য মেয়ের কাছে তুলে দিতে এসেছিল। কিন্তু অফিসে ওর আলোকে হাত ধরার কথা কিছুতেই মন থেকে বের করতে পারছে না। নীরা নিলয়ের কোল থেকে নামতে লাগলেই নিলয় নীরার কোমর দু হাত দিয়ে নিজের কাছে টেনে আরো শক্ত করে জড়িয়ে ধরে নীরার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। নীরা নিলয়ের হাত খামচে ধরে। বেশ খানিক পরে নিলয় নীরাকে ছেড়ে দেয়। নীর পাখি আর কখনো আমাকে ছেড়ে যাবার কথা মাথাতেও আনবা না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। চলো বাসায় চলো। একটা কথা বলবো? বলো না জান পাখি। আপনি যদি মনে করেন আমার জন্য আপনাদের কোনো সমস্যা হবে তাই আপনি আপনার কাছে রেখে দিচ্ছেন, তাহলে আমায় বলতে পারেন। মানে? না, আপনার সাথে যদি আমার ডিভোর্স না হয় তো আপনি আলোকে বিয়ে করতে পারেন না। আর ডিভোর্স দিতে গেলে আমার পরিবার বা আমি যদি কোনো সমস্যা করি সেই জন্য আপনি আমাকে ছাড়তে চাইছেন না। তাহলে একটা কথা বলি, আপনার আবার বিয়েটা শরীয়ত মতে কাবিননামা দিয়ে হয়নি, শুধুমাত্র একটা সই দিয়ে হয়েছে। এটাকে বিয়ে বলে না। তাই যেমন একটা সই দিয়ে আমরা একসাথে আছি, তেমনই একটা সই দিয়ে আলাদা থাকতে পারবে। আর সব থেকে বড় কথা, আপনার আর আমার মধ্যে এমন কিছু হয়নি যাতে ভবিষ্যতে কোনো সমস্যা হবে। নীরার কথাগুলো শোনার সাথে সাথেই নিলয়ের মুখের রংটা আবারও পাল্টে গেল। নিলয় চেয়েছিল নিজের উপার্জনের টাকায় নীরাকে ধুমধাম করে সবার সামনে দিয়ে বিয়ে করে নীরার ওপর থেকে নিজের অধিকারটা আদায় করে নেবে, কিন্তু নীরার কথায় নিলয় রেগে আগুন। সাহস হয় কি করে নীরার আমার সামনে দাঁড়িয়ে সব বলছে? কাবিননামা হয়, বিয়ে হয়নি। আর কি বললো? ওর আর আমার মধ্যে তেমন কিছু হয়নি। ও কি ভাবছে আমি কিছু করিনি জন্য সহজে অন্য কারো কাছে চলে যাবে? নিলয় দেখবে আজকের ঘটনার পরে তুমি কি করে অন্যের কাছে যাওয়ার চেষ্টা করো। তোমার কথাই থাক, যেটা পরে হবার কথা ছিল সেটা আগেই হবে। নিলয় ধুম করে বেরিয়ে গেল। নীরা চুপচাপ বসে পড়ে। ঘন্টাখানিক পরে আচমকা এসে নীরাকে কোলে তুলে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দেয়। তারপর কাজ অফিসের সামনে গাড়ি দাঁড় করায়। নীরা শুধু হা হয়ে নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় গাড়ি থেকে নেমে নীরার হাত ধরে টানতে টানতে গাড়ি থেকে নামিয়ে হাত ধরে টানতে টানতে ভেতরে নিয়ে যায়। নীরা বুঝতে পারে আজ ওর সাথে কি হতে চলেছে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। এভাবে আমি বিয়ে করব না। কেন নীর পাখি? তুমি না বললে আমাদের বিয়েটা কাবিননামা না হলে স্বীকৃতি পাবে না? তোমার ইচ্ছাতেই তো এটা হচ্ছে। মা, বাবা, মামুনি, বাবাই, তৃষা, এদের বাদ দিয়ে আমি এ কাজ করতে পারবো না। আমিও সেটাই চাইছিলাম, কিন্তু তোমার বড্ড তারা আমার কাছ থেকে পালানোর। তোমাকে তো আটকাতে হবে, বলো জান পাখি। আল্লাহ, এটা হবারই বাকি ছিল। আমি ওনাকে আটকাই কি করে? এই স্টুপিডের মতো কাজটা কেন করতে গেলাম আমি? নিলয় নীরার কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, আমার ডাক্তার বাড়াবেন না। অনেক কষ্টে রাগটা কন্ট্রোল করে রাখছি, এবার কিন্তু তাণ্ডব করে দিব। নিলয়ের কথা শুনেই নীরা চুপ মেরে বসে যায়। নীরা বুঝতে পারে এই ছেলেকে আর কোনোভাবেই বোঝানো সম্ভব না। বিয়ের এক পর্যায়ে নীরাকে কবুল বলতে বলে নীরা চুপ করে থাকে, কিছুতেই কবুল বলে না। নিলয় এতে আরো রেগে যায়, চিল্লিয়ে ওঠে, কবুল বলবা নাকি খাবে আর 5টা কানের নিচে? নীরা নিলয়ের কথা শুনেই হোয়াট দা কবুল। বিয়েটা নিলয়ের রাগে ভালোভাবেই শেষ হয়ে যায়। এবার বাসায় ফেরার পালা। নীরা আর গাড়িতে ওঠে না, গাড়ির পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে, কারণ নিলয়ের রাগ একটুও কমেনি।
ও যে এমন একটা কাজ আবার করতে পারে কোনোদিনও ভাবিনি। এই ছেলেটা আজ আমায় আস্ত রোস্ট বানিয়ে খাবে। আল্লাহ গো, বাঁচাও আমায়। আমার কাজ কি ভুল ছিল? আমার দেখার মধ্যে কি কোনো ভুল ছিল? যদি সত্যি ভুল থেকে থাকে তো আজ আমার কপালে দুঃখ আছে। আমি ওর সাথে যাব না। কি করি? হ্যাঁ, চুপচাপ কেটে পড়ি। নীরা ভেবে ভেবে চুপচাপ কেটে পড়ে। রাস্তায় এসে রিক্সা ডেকে যেই নাও উঠতে যাবে তখনই নিলয় নীরার হাতটা ধরে। কোন শয়তান রাক্ষসরা আমার হাত? নীরা তাকিয়ে দেখে নিলয় রাগী লুক নিয়ে নীরার হাত টেনে ধরে দাঁড়িয়ে আছে। আপনি? আসলে আমি 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 আপনাকেই খুঁজতেছিলাম। কই গেছিলেন? নিলয় চুপ করে আছে। নীরা ভালো করেই বুঝতে পারে ওর কথাটা নিলয় মোটেই বিশ্বাস করেনি। আমি পানি খাবো। নিলয় নীরার কথা শুনে ওর হাত আলতো করে ধরে গাড়িতে এনে বসিয়ে দেয়। তারপর পানির বোতলের মুখ খুলে নীরার হাতে ধরিয়ে দেয়। নীরা ঢক ঢক করে পানি খেয়ে নিলয়ের দিকে আস্তে আস্তে নিলয়ের দিকে তাকালো, কিন্তু নিলয় সেই একই লুকে এখনো নীরার দিকে তাকিয়ে আছে। বাসায় যাব। নিলয় কিছু না বলেই ধপ করে গাড়ির দরজাটা লাগিয়ে দিয়ে গাড়িতে উঠে ড্রাইভ করতে শুরু করে। রাস্তাটা নিলয়ের বাড়ির দিকে না যেয়ে বাংলোর দিকে যেতে দেখেই নীরা চিল্লিয়ে ওঠে। আপনি আবার এখানে যাচ্ছেন কেন? আমি বাসায় যাব মামুনির কাছে। আমি এখানে যাব না। নিলয় নীরার সাথে কোনো কথাই বলছে না, চুপচাপ গাড়ি ড্রাইভ করেই যাচ্ছে। নীরা বেচারি চিল্লিয়ে চিল্লিয়ে থেমে গেল। নিলয় বাংলাতে ঢুকে গাড়ি পার্ক করে নীরাকে নামতে বলে। নীরা চুপ করেই বসে থাকে আর নিলয় নীরাকে টেনে কোলে তুলে নিয়ে বাসার মধ্যে নিয়ে যায়। বাসার মধ্যে এসে নিলয়ের রুমের সামনে নীরাকে নামিয়ে দিয়ে হাতটা চেপে ধরে রুমটা খুলে দেয়। নীরা অবাক হয়ে যায় রুমটা দেখে, কারণ পুরো রুম ফুলে ডেকোরেশন করা। মনে হচ্ছে কেউ ফুল দিয়ে পুরো রুম ঢেকে দিচ্ছে। নীরার রুমটা দেখে মনটা পুরোই ভালো হয়ে যায়। মনে মনে হাসি দিয়ে রুমে ঢুকে যায়, কিন্তু নীরা এ ফুলের ব্যাপারটা বুঝতে পারে না। নীরা ফুলগুলো নেড়ে চেড়ে ফুলের ঘ্রাণ নিচ্ছে। হঠাৎই নীরার মুখটা শুকিয়ে যায়। ও বুঝতে পারে এ ফুলের পিছনে কারণ কি, আর নিলয়ের এসব করার পিছনে কারণ কি। নীরা দৌড়ে রুম থেকে বের হতে গেলেই নিলয় এক হাতে নীরার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিয়ে আর এক হাত দিয়ে দরজা লক করে দেয়। ছাড়ুন আমায়, প্লিজ ছাড়ুন। আমি এসবের জন্য এখনো তৈরি হইনি। আমার সময়। তার আগেই নিলয় নীরার ঠোঁট দুটি নিজের আয়ত্তে করে নেয়। নীরা লাফালাফি শুরু করে দেয়। নিলয় নীরাকে টেনে একেবারে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। আস্তে আস্তে নীরার কোমর থেকে হাত নামিয়ে পেটে স্লাইড করতে থাকে। নীরা ধাক্কা দিয়ে নিলয়কে সরিয়ে দিয়ে ঠোঁট মুছতে মুছতে রুমের দরজাতে হাত দেয়। নিলয় গিয়ে নীরাকে কোলে তুলে নিয়ে এসে বিছানার উপর শুইয়ে দেয়। কাজটা মোটেই ভালো করছেন না। আমার সময় লাগবে আপনাকে মেনে নিতে। নিলয় নীরার কোনো কথাই কানে নিচ্ছে না। নিজের শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে মেরে নীরার ওপর ঝুঁকে পড়ে। নীরা উঠে যেতে লাগলে নিলয় নীরার দু হাত নিজের আঙ্গুলের ফাঁকি নিয়ে শক্ত করে ধরে বন্দি করে নেয়। তারপর আবার নীরার ঠোঁটে কিস করতে গেলে নীরা মুখ ঘুরিয়ে নেয়। এতে নিলয়ের রাগটাও ওভার হয়ে যায়। এক ঝটকায় নীরার বুকের ওপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে নীরার ওপর অধিকারটা পূরণ করতে ব্যস্ত হয়ে পড়ে। নীরা বাধা দিয়েও পেরে উঠছে না নিলয়ের সাথে। নিলয় আজ ভালোবাসা দিয়ে নীরাকে ভরিয়ে দিচ্ছে না, নিজের রাগটা কমানোর চেষ্টা করছে। নীরার দোষ একটাই, ও বারবার নিলয়ের কাছ থেকে পালানোর চেষ্টা করে। নীরা চুপচাপ নিলয়ের দেওয়া এ শাস্তি সহ্য করতে থাকে। ভাবিনি তুমি এভাবে আমার সাথে এই কাজটা করবে। আমার ইচ্ছের কোনো মূল্য নেই তোমার কাছে। সব সময় নিজের রাগটাকেই প্রশ্রয় দিয়ে গেলে। আমাকে বোঝার চেষ্টা করলে না, আমার মনটা বোঝার চেষ্টা করলে না। এই ভালোবাসা তোমার আমার উপর। এর মধ্যে নিলয় রুমে ঢুকে ও বাইরে গিয়েছিল খাবার আনতে, কারণ ওরা আজ বাসায় যায়নি। নিলয় রুমে ঢুকে দেখে নীরা শাওয়ার নিয়ে চুপচাপ বসে আছে। চুলগুলোও ভালো করে মোছেনি, যার কারণে চুলের পানি পরে ওর সালোয়ার কামিজ প্রায় ভিজে গেছে। নীরপাখি, এভাবে বসে আছো কেন? তো কি করব, নাচবো? নিলয় আর কথা বাড়ালো না, নীরাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গেল। তারপর একটা শাড়ি বের করে নীরার হাতে ধরিয়ে দিয়ে চেঞ্জ করে নিতে বলল। আমি যেমন আছি তেমনই থাকবো, কোনো চেঞ্জ করতে পারবো না। নিলয় ঝট করে শাড়িটা নিজের হাতে নিয়ে নেয়।